আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সবাইকে স্বাগতম বেসিক ম্যাথমেটিক্স এর লেকচার 2 এ। সো আমরা লেকচার 1 এ দ্বিঘাত সমীকরণ, দ্বিপদী বিস্তৃতি, ত্রিকোণমিতি এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমাদের লেকচার 2 এ আমরা বেসিক্যালি জ্যামিতির একটা পার্ট দেখব। ওকে, জ্যামিতি, বিভিন্ন জ্যামিতিক শেপ, গ্রাফ, সমীকরণ এই জিনিসপত্রগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো এই জিনিসগুলো না জানলে আসলে ফিজিক্সে আমাদের অনেক বেশি প্যারা খাইতে হবে, এই জন্য আমরা এগুলোকে শিখে ফেলছি। ওকে, খুবই বেসিক জিনিসপত্র। সো আশা করি লেকচার 1 সবাই দেখে আসছো, কারণ লেকচার 1 না দেখলেও যে লেকচার 2 বুঝবা না এমন না, বাট লেকচার 1 2 3 এভাবে আসলে সিরিয়ালি দেখাই ভালো। সো লেকচার 1 আশা করি সবাই দেখেছো। সো যারা লেকচার 1 দেখেছো তারা আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে তোমাদের নোটগুলো সাবমিট করতে পারো, বা আমার টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে আমাকে জানাইতে পারো যে তোমার ক্লাসগুলো দেখেছো কেমন লাগছে। হ্যাঁ, সো আবার বলে রাখি যে টেলিগ্রাম লেকচার 1 আমি বলছিলাম যে আমার সাথে কানেক্টেড থাকতে হইলে তোমার সব থেকে বেশি যেটা হেল্প করবে সেটা হচ্ছে টেলিগ্রাম। সো অনেকে টেলিগ্রাম ইউজ করে না, তারা চাইলে ফেসবুকেও ফলো দিয়ে রাখতে পারো, ফেসবুকে আমি আপডেটগুলো দিতে থাকবো। বাট টেলিগ্রামে আমি খুব বেশি অ্যাক্টিভ থাকি, আমি যে কোনো নোট বলো বা যে কোনো পিডিএফ বলো আমি কিন্তু টেলিগ্রামে শেয়ার করি। সেটা আর কি তোমার জন্য ভালো যে যে কোনো কন্টেন্ট পাইতে হলে তুমি টেলিগ্রামে যদি যুক্ত হয়ে যাও, সব ধরনের কন্টেন্ট, সব ধরনের আপডেট তুমি কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে, একদম আপ টু ডেট থাকবা আর কি। অ্যান্ড মাস্টার ক্লাস সিরিজগুলো যারা দেখছো আশা করি বুঝতে পারছো, ইনশাল্লাহ আমরা একদম বেসিক থেকে আস্তে আস্তে পুরো জিনিসটা পড়ানোর চেষ্টা করব। ওকে, সো আজকে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল এবং আয়তন, মানে বিভিন্ন শেপের জন্য ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, আয়তন কিভাবে বের করতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা। সো বেসিক্যালি একটা ত্রিভুজের তো আসলে আয়তন হয় না, এটা হচ্ছে প্রথমে কেটে দেওয়া আর কি। এটা ত্রিভুজের তো আয়তন হবে না, তাই না? ত্রিভুজের কি শুধুমাত্র একটা ক্ষেত্রফল হবে। ঠিক আছে, সো একটা ত্রিভুজের ক্ষেত্রে এটাকে যদি আমরা ভূমি বলি, তাহলে এই বিন্দু থেকে আমরা এইখানে যদি একটা লম্ব টেনে দেই, হ্যাঁ, একটা যদি লম্ব টেনে দেয় অর্থাৎ এটা যে 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? তার উচ্চতা। ঠিক আছে, এটাকে আমরা কি বলতে পারি? তার উচ্চতা। তাহলে এইটা হচ্ছে ভূমি। ঠিক আছে, এই অংশটুকুই পুরাটা হচ্ছে কি তার ভূমি, আর এইটা হলো তার উচ্চতা। ঠিক আছে, সো আমাদের যে কোনো ত্রিভুজের জন্য আমি যদি তার ক্ষেত্রফল বের করি, তাহলে এই ক্ষেত্রফল হবে তার ভূমি ইনটু তার উচ্চতার গুণফল। ভূমি ইনটু উচ্চতার গুণফল। এটার খুব ভালো একটা উদাহরণ হচ্ছে আমাদের যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, বা হচ্ছে মানে সমকোণী ত্রিভুজ থাকে। ঠিক আছে, সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই যে এটাকে আমরা বলি কি তার লম্ব বা উচ্চতা, তাই না? এটা হচ্ছে কি তার উচ্চতা বা লম্ব, আর এটা হচ্ছে কি তার ভূমি। এটা হলো কি তার ভূমি। তাহলে এই ত্রিভুজের জন্য আমরা কি জানি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? বাট আমরা অনেকে মনে করি এটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্য এই সূত্রটা সত্য, বাট না, এটা সমকোণী ত্রিভুজ না, যে কোনো ত্রিভুজের জন্য এই সূত্রটা কি হবে? সত্য হবে। বাট সমস্যাটা হইলো র্যান্ডম কোনো ত্রিভুজের জন্য তুমি উচ্চতার মান আসলে বের করতে পারবা কিনা, এটা একটা বিষয়। যদি উচ্চতা বের করতে পারো তাহলে ভূমির সাথে উচ্চতা গুণ দিলেই তোমার যে ক্ষেত্রফল তুমি পেয়ে যাবা। বাট অনেক সময় এই উচ্চতাটা বের করতে গিয়ে আমাদের প্যারা খাইতে হয়, এর জন্য আমাদের আরো কিছু সূত্রকে শিখা লাগবে। যেমন এটা লেটস সে দৈর্ঘ্য হচ্ছে, এটা ধরো দৈর্ঘ্য এ, এটা দৈর্ঘ্য হচ্ছে ধরো বি, এটা দৈর্ঘ্য হচ্ছে সি। ঠিক আছে, ত্রিভুজের তিনটা বাহু আছে না, এ বি সি। সো তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি। তাহলে তার যে পরিসীমা হচ্ছে কত? 2s দ্বারা প্রকাশ করা হয় আর কি। পরিসীমা হচ্ছে a প্লাস বি প্লাস সি, এটা কি বলে? তার পরিসীমা। তাহলে এস কে আমরা কি বলতে পারবো? এস হচ্ছে তার অর্ধ পরিসীমা, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটাকে আমরা কি বলতে পারবো? তার অর্ধ পরিসীমা। তাহলে আমরা নিশ্চয় অর্ধ পরিসীমা বের করতে পারবো। আমাদের যদি বাহুর মানগুলো দেয়া থাকে, লেটস আমরা উচ্চতার মান কোনোভাবে বের করতে পারছি না, বাহুর মান জানা আছে, তাহলে অর্ধ পরিসীমা বের করব। সো তুমি যদি অর্ধ পরিসীমা বের করতে পারো, তাও কিন্তু তুমি এটার ক্ষেত্রফল সমান, মানে ক্ষেত্রফলের মান কি বের করে ফেলতে পারবা। সেক্ষেত্রে অর্ধ পরিসীমা দিয়ে এটার ক্ষেত্রফলের সূত্র হয়ে যাবে হচ্ছে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এইটা হবে ফর্মুলা। ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয়ে যাবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যদি তুমি কি পরিসীমা বের করে ফেলতে পারো। তাহলে যে কোনো ত্রিভুজের জন্য আইদার যদি তুমি উচ্চতা বের করতে পারো তাহলে ভূমি ইন্টু উচ্চতা, অথবা পরিসীমা তো বের করতে পারবাই, তাহলে পরিসীমা বের করতে পারলে এই জিনিসগুলো কি, এটা কি এভাবে কি ত্রিভুজের কি ক্ষেত্রফল কি বের করা যায়। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস ভুল লিখছি, তাই না? এটা হাফ হবে একটা, এটা তো আমি খেয়ালই করি নাই।
ঠিক আছে, এটা আমি খেয়ালই করি নাই, গোড়ায় গলদ হয়ে গেছে। এটা ক্ষেত্রফলের সূত্র কত হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে না, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, একটা হাফ হবে আর কি। আচ্ছা, এবারে হচ্ছে আমরা চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। সো আমরা জানি হচ্ছে চতুর্ভুজ হচ্ছে 5 প্রকার। একটাকে বলা হচ্ছে আয়ত, একটা হচ্ছে বর্গ, একটা হচ্ছে সামান্তরিক, আর একটা হচ্ছে রম্বস, আর আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম। সো এদের মধ্যে পার্থক্য কোন জায়গাতে? পার্থক্য হচ্ছে আয়তক্ষেত্রের জন্য আমাদের বিপরীত যে বাহুগুলো এগুলো সমান্তরাল এবং তাদের মান সমান, এবং তাদের মাঝখানে কোণগুলো 90 ডিগ্রি কোণ করে হয়। বাট সামান্তরিকের ক্ষেত্রে সবগুলো সত্যই মানে জিনিস মেনে চলে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বাট মাঝখানে কোণ কত ডিগ্রি না, 90 ডিগ্রি না। আচ্ছা, এরপর হচ্ছে বর্গ। বর্গ হচ্ছে 4টা বাহুই সমান, বিপরীত বাহুগুলো কি সমান এবং সমান্তরাল, অবশ্যই যেহেতু 4 বাহু সমান তো বিপরীত বাহুগুলো তো সমান হবেই এবং সমান্তরাল। মাঝখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। মাঝখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। বাট রম্বসের জন্য এই যে মাঝখানে কোণ কত ডিগ্রি না, 90 ডিগ্রি না। আরেকটা হচ্ছে ট্রাপিজিয়াম বলে, এটাকে কি বলে, ট্রাপিজিয়াম, ঠিক আছে, এটা লিখে ফেলি। এটা একটু তোমাদের কাছে নতুন মনে হইতে পারে, বাট আই হোপ এটাও পড়ে আসছো তোমরা। এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের এই বাহু আর এই বাহু সমান্তরাল, বাট এই দুইটা বাহু কিনা সমান্তরাল না, ঠিক আছে। তো দুইটা বাহু সমান্তরাল, বাকি দুইটা বাহু কিনা সমান্তরাল না। আচ্ছা, এখন আমাকে যদি বলে এই চতুর্ভুজের জন্য ক্ষেত্রফল কি হবে, হ্যাঁ, চতুর্ভুজের ক্ষেত্রফল কি হবে। সো জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, চতুর্ভুজের জন্য যে বাহুগুলো সমান্তরাল থাকে, ঠিক আছে, চতুর্ভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মাঝখানে দূরত্ব বা উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে বেসিক্যালি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে হচ্ছে সমান্তরাল যে বাহুগুলো আছে তাদের গড় মান, তার সাথে কি আমার উচ্চতা গুণ করে দিতে হবে। তাহলে যে কোনো চতুর্ভুজের আমি ক্ষেত্রফল পেয়ে যাব, যে কোনো চতুর্ভুজের হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা বা তাদের মাঝখানে দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের কি দূরত্ব, ঠিক আছে। সো লেটস আয়তের জন্য আমি বের করতে চাচ্ছি। আয়তের জন্য সূত্রটি কিভাবে সত্য, হ্যাঁ, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের জন্য লেটস সে এ বাহুর মান হচ্ছে এ বাহুর মান হচ্ছে বি, তাহলে এটা মানে কি হবে, এ হবে, এটা মানে কি হবে, বি হবে। এখন তুমি চিন্তা করতে পারো এই দুটোকে সমান্তরাল বাহু, তাদের মাঝখানে দূরত্ব কত, বি। অথবা তুমি চাইলে এটাও চিন্তা করতে পারো এই দুটো সমান্তরাল বাহু, তাদের মাঝখানে দূরত্ব কত, এ, যেটা ইচ্ছা। আয়তক্ষেত্রের জন্য আমি যদি বের করি তাহলে হাফ ইন্টু, তাহলে এইটা আর এটা সমান্তরাল বাহু, তাহলে এ প্লাস এ, তাদের মাঝখানে দূরত্ব কত, বি, ঠিক আছে না। তাহলে এটা কত, 2a হবে, মানে কত, এ বি। তো এ বি মানে আমি কি লিখতে পারি, এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ না, এর জন্য আমরা এটাকে কি লিখি, এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এই যে সহজ শর্টকাট আমরা কি মাথায় রাখি, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ঠিক আছে না। আয়তক্ষেত্রের জন্য দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণ করলে কি হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে বর্গ, ঠিক আছে না, এটা হচ্ছে কি বর্গ। বর্গের জন্য আমরা জানি খুবই সহজ, বর্গ হচ্ছে এ স্কোয়ার হবে, তাই না। একটা বাহু যদি এ হয় তাহলে এটা কি হবে, এ স্কোয়ার হবে, কারণ এটা তো আয়তক্ষেত্রের মতো। সো এ ইন্টু এ, এটার কি মান, সবগুলো কি এ করে, তাহলে এ ইন্টু বি ছিল, এখানে কি জাস্ট এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার, খুবই সহজ। আচ্ছা, এবার হচ্ছে আসো সামান্তরিক যদি হয়, সামান্তরিক, সামান্তরিক, তাহলে এটা যদি এ হয় সামান্তরিকের জন্য এটার মানও কি এ, এটার মান যদি বি হয় এটার মানও হচ্ছে বি। এবার কি এ বি হবে, উত্তর হচ্ছে না। কারণ সামান্তরিকের জন্য আমি লিখতে পারি হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। লেটস সে এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এ প্লাস এ, তুমি চাইলে বি প্লাস বিও লিখতে পারতো, অসুবিধা ছিল না, ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, দূরত্ব কিন্তু বি না, দূরত্ব পাইতে হইলে তোমাকে একটা লম্ব টানতে হবে, অর্থাৎ এই দূরত্বটা না একটা লম্ব দূরত্ব হইতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে যে দূরত্বটা তুমি নিচ্ছ এইটা হচ্ছে দূরত্বটা হবে, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে দূরত্ব। তো দূরত্ব মানে কি, এখানকার এইচ লাগবে তোমার, এই এইচ এর মান জানা লাগবে, ঠিক আছে, এইচ এর মান জানা লাগবে, এটা কোনোভাবে বের করতে হবে। তাহলে এটা হবে কত, এ ইন্টু এইচ। এই জন্য আমরা এটাকে কি বলি, ভূমি ইন্টু উচ্চতা, এটাকে আমরা কি বলি, ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। আচ্ছা, আর বুঝতে পারছি আই হোপ। আর বাকি থাকলো হচ্ছে কি আমাদের এটা হচ্ছে রম্বস। ওকে, রম্বস। রম্বসের জন্য দেখো এটা একটু ইন্টারেস্টিং আর কি। রম্বসের জন্য আমি সেম একটা বাহুর মান যদি এ বলি তাহলে এটা এ, এটা এ, এটা এটা সবগুলো এ করে, তাই না। তো রম্বসের জন্য তো ক্ষেত্রফল আমি লিখতেই পারি হাফ ইন্টু সমান্তরাল বাহু কত, এ প্লাস এ, ঠিক আছে না, এ প্লাস এ ইন্টু তাদের মধ্যবর্তী উচ্চতা বা দূরত্ব, এই যে দূরত্বটুকু, ঠিক আছে না, এই দূরত্ব লেটস এইচ, তাহলে এইচ, তাহলে এটা কি হবে, এ ইন্টু এইচ হবে। এটা আমি লিখতেই পারি, এটা কমন।
বাট রম্বসের জন্য একটা ইন্টারেস্টিংলি একটু অন্য কিছু আসলে করা যায়, ঠিক আছে? চলো সেই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি আমরা। সো আমরা এখানে একটা রম্বস আঁকাই। আচ্ছা, আমরা একটা রম্বস আঁকাবো। আমাদের এই যে এটা নিয়ে আমরা একটা রম্বস পেয়ে যাব, ঠিক আছে? মোটামুটি যেন একটা রম্বসের শেপে আসে, আমরা এরকম চেষ্টা করব। হ্যাঁ, এটা একটা রম্বস। ওকে, আই হোপ মোটামুটি একটা রম্বস আসছে, তাই না? ওকে, এখন দেখো এই রম্বসকে যদি আমি একটু জাস্ট একটু রোটেট করে দিই তাহলে কেমন দেখাবে? এই রম্বসকে একটু রোটেট করে দিলে এরকম দেখাবে না? রম্বসটা রম্বসটা এমন হয়ে যাবে, ঠিক আছে? একটু রোটেট করে দিলাম, এই যে মোটামুটি এরকম হয়ে গেল। এখন এই রম্বসের এইটা ছিল একটা কর্ণ, এইটা ছিল আরেকটা কর্ণ। যে বড় কর্ণ এটার নাম দিলাম 1 D1, যেটা ছোট কর্ণ সেটার নাম দিলাম কত D2। এটা কি এখন বড় কর্ণটা, এটার নাম কি হয়ে গেছে? এটার নাম হয়ে গেছে হচ্ছে D1। বড় কর্ণটা এখানে চলে গেছে, তাই না? এটা হচ্ছে D1। ওকে, আর এটা হচ্ছে কি ছোট কর্ণটা, এটা হচ্ছে D2। আমি জাস্ট একটা অংশের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, একটা অংশের ক্ষেত্রফল। এই একটা অংশ যদি ক্ষেত্রফল বের করি তাহলে একটা অংশ একটা ত্রিভুজ, জাস্ট এই একটা অংশ, এই একটা অংশ এটাকে একটা ত্রিভুজ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। সো এই ভূমির মান কত দেখো তো, টোটালটার অর্ধেক না, তার মানে কত D1/2। উচ্চতা কত? টোটালটা হচ্ছে D2 ছিল তার অর্ধেক, মানে কত D2/2। তার মানে এটা হচ্ছে 4 ইন্টু হাফ ইন্টু D1 ইন্টু D2, ঠিক আছে? 4 না, সরি, এটা 1/4, এটা 1/4, ঠিক আছে না? 1/4 ইন্টু হাফ ইন্টু D1 ইন্টু D2। ওকে, আই হোপ এটা বুঝতে পারছি। এখন আমরা টোটাল ক্ষেত্রফলটা আমার দরকার, তাই না? আমার মোট ক্ষেত্রফল যদি আমার দরকার হয়, মোট ক্ষেত্রফল, মোট ক্ষেত্রফল হচ্ছে কি হবে? 4 গুণ হয়ে যাবে। তাহলে এটা হবে কত? হাফ ইন্টু D1 ইন্টু D2। তার মানে রম্বসের মোট ক্ষেত্রফলের সূত্র কি হবে? হাফ ইন্টু D1 ইন্টু D2। অর্থাৎ কি তাদের যে কর্ণগুলো আছে কর্ণদের কি গুণফল। এই জন্য আমরা লিখতে পারি এটা কি হবে? হাফ ইন্টু D1 ইন্টু D2। বুঝতে পারছো? অর্থাৎ রম্বসের যে কর্ণগুলো আছে এই কর্ণগুলো গুণ করলেও কিন্তু হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের কি গুণফল। এটা কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র। আচ্ছা, এবার হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের জন্য তো আমরা সূত্র একটু আগে পড়ছি। ট্রাপিজিয়াম কেন? সবার জন্য তো একটা সূত্র সূত্র, যেমন এ বাহুর মান যদি হয় লেটস এ, এটা কিন্তু আলাদা, তাই না? এটা মান কত? ধরো বি, এটা মান কত? বি। তাহলে তাদের মাঝখানে কি আছে? একটা উচ্চতা আছে। সে মাঝখানে উচ্চতা যদি এইচ হয় তাহলে এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের জন্য ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু কি তাদের মাঝখানের উচ্চতা ইন্টু এইচ, এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে? সো এ প্লাস বি আসলে বোঝাচ্ছে যে যে দুইটা বাহু সমান্তরাল তাদের গড় মান ইন্টু কি তাদের উচ্চতা, ঠিক আছে? মধ্যবর্তী দূরত্ব বা উচ্চতা, এটা দিয়ে করলেই কি আমরা পেয়ে যাবো কি তার ক্ষেত্রফল, ঠিক আছে? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আচ্ছা, এবার একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, বৃত্তের পরিধি কত সেটা নিয়ে একটু আলোচনা করি। খুবই সহজ। একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, একটা বৃত্তের ব্যাসার্ধ যদি কি হয়? আর হয়, তাহলে বৃত্তের কোনো একটা অংশ, ঠিক আছে? এই যে কোনো একটা অংশের তুমি যদি দৈর্ঘ্য বের করো, কোনো একটা অংশ যদি দৈর্ঘ্য বের করো এস এর মান, তাহলে তোমাকে দেখতে হবে জাস্ট সেটা মাঝখানে কত কোণ উৎপন্ন করে দিছে, তাই না? এই যে মাঝখানে উৎপন্ন কোণ যদি হয় থিটা, মাঝখানে উৎপন্ন কোণ যদি হয় থিটা, তাহলে এই বৃত্তের জন্য এস এর মান হবে আর থিটা। এস সমান কত হবে? আর থিটা। তো আমি যদি বলি তাহলে পুরাটার মান কত হবে? এই পুরাটার মান হচ্ছে পরিধি, এই পুরাটার মানকে আমরা কি বলি? পরিধি বলি। তাহলে পরিধি এস সমান আমরা লিখতে পারি, বা সি দিয়ে লেখা হয়, এস দিয়ে লিখি আর কি, আর ইন্টু থিটা। জাস্ট থিটার জায়গায় কত বসাইতে হবে? 2 পাই বসাইতে হবে। কারণ আমি যদি পুরাটা মান চাই তাহলে আমার উৎপন্ন কোণ হবে 2 পাই, রেডিয়ানে 2 পাই, আর ডিগ্রিতে বসালে 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি, রেডিয়ানে বসালে কত? 2 পাই। বাট ডিগ্রিতে তো বসানো যাবে না, কারণ এই সূত্রটা ডিগ্রির জন্য ভ্যালিড না, এই সূত্রটা রেডিয়ানের জন্য ভ্যালিড। সো রেডিয়ানে বসালে কত? 2 পাই। তাহলে পরিধির সূত্র হয়ে যাবে কত? 2 পাই আর, ঠিক আছে? এটা কি পরিধির সূত্র? 2 পাই আর। আর আমার যদি বলে যে ক্ষেত্রফল কত, তো পরিধি মানে আসলে কতটুকু অংশ বোঝাচ্ছে? পরিধি মানে জাস্ট এই রাস্তাটুকুকে বোঝাচ্ছে, রাস্তার দৈর্ঘ্য কত। অর্থাৎ মনে করো একটা বৃত্তকে তুমি যদি কেটে এভাবে সোজা করো,
তাই যে রাস্তাটা পাবে সেই রাস্তা দৈর্ঘ্য হচ্ছে পরিধি। আর ক্ষেত্রফল মানে হচ্ছে এই জায়গাটুকুর মান কত, এই পুরা জায়গাটুকু কত, ঠিক আছে, জায়গাটুকু হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল হবে হচ্ছে পাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের মান কত আসে, পাই আর স্কোয়ার। একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কত আসে, পাই আর স্কোয়ার, ঠিক আছে। ওকে, একটা গোলক, ভাই গোলক আর বৃত্তের মধ্যে যে পার্থক্য আছে এটা আমরা অনেকেই বুঝি না। একটা গোলক হচ্ছে একটা 3D বস্তু, আর বৃত্ত একটা 2D বস্তু, ঠিক আছে। মনে করো তুমি একটা মাঠে গেছো, মাঠের মধ্যে একটা যদি গোল আঁকাও, এটা বেসিক্যালি একটা বৃত্ত আঁকাইলা, তুমি একটা গোল আঁকাইলা মানে একটা বৃত্ত আঁকাইলা। বাট তুমি যে ফুটবলটা নিয়ে খেলবা মাঠের মধ্যে, এটা একটা গোলক, কারণ ফুটবলটা একটা আয়তন দখল করে, একটা জায়গা দখল করে, ঠিক আছে না। একটা গোলক হচ্ছে একটা আয়তন, তার একটা ক্ষেত্রফল আছে, একটা আয়তন আছে, সে জায়গা দখল করে। বাট গোলক সেও জায়গা দখল করে, বাট কি একটা তলের উপর, জাস্ট কি একটা তলে, সে 3D অবস্থায় কি জায়গা দখল করে না, সে জাস্ট একটা তলে, কোনো একটা তলে কি তাকে সীমাবদ্ধ করা যায়। বাট আয়তন বা হচ্ছে 3D বস্তুকে কোনো একটা তলে কি সীমাবদ্ধ করা যায় না। সো গোলক হচ্ছে একটা 3D বস্তু, ঠিক আছে, এটা কি একটা ফুটবলের মতো। তাহলে সেই গোলকের জন্য লেটস সে হচ্ছে আমার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে গোলকের ক্ষেত্রে মাথায় রেখো ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ গোলকের এটাকে ক্ষেত্রফল আমরা কি বলি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা বলতে পারি, ঠিক আছে, সারফেস এরিয়া, ঠিক আছে। কোন এরিয়া, সারফেস এরিয়া। সারফেস এরিয়া গোলকের জন্য সারফেস এরিয়া হবে 4 পাই আর স্কোয়ার। গোলকের সারফেস এরিয়া কত, 4 পাই আর স্কোয়ার। শুধুমাত্র পাই আর স্কোয়ার না, পাই আর স্কোয়ার হচ্ছে এটা বৃত্তের, এটা বৃত্তের। গোলকের কত, 4 পাই আর স্কোয়ার, মানে এই যে বাইরের যে ক্ষেত্রফলটুকু, পুরা যে ক্ষেত্রফলটুকু, এটা কত, 4 পাই আর স্কোয়ার। আর আমাদের যদি বলা হচ্ছে আয়তন কত, আয়তন, হ্যাঁ, ভলিউম কত, আয়তন হবে হচ্ছে 4/3 পাই আর কিউব, ঠিক আছে। একটা গোলকের আয়তন সূত্র হচ্ছে কত, 4/3 পাই আর কিউব। এই জিনিসগুলো অনেক বেশি তোমার কাজে লাগবে। আচ্ছা, এবার আসলে একটা সিলিন্ডার, সিলিন্ডারের বাংলা হচ্ছে বেলুন, ঠিক আছে, সিলিন্ডার বা বেলুন। সিলিন্ডারের দুইটা জিনিস, একটা হচ্ছে তার একটা ব্যাসার্ধ আছে, ঠিক আছে না, তার ব্যাসার্ধ আছে, তার ব্যাসার্ধ হচ্ছে আর, এবং তার একটা উচ্চতা আছে, সে উচ্চতার রেটসে কত, এইচ। তাহলে ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে এইচ। তাহলে আমি যদি এইটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করি, তাহলে এইখানে একটা পৃষ্ঠ আছে, এই ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, কারণ এটা কি একটা বৃত্ত, পাই আর স্কোয়ার। সেম পৃষ্ঠ নিচেও একটা আছে, যদি এটা দেখা যাচ্ছে না, বাট কি নিচে একটা আছে, ঠিক আছে না। এটা কত হবে, পাই আর স্কোয়ার। আর এই পাশে যে পৃষ্ঠটা, এটা হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে আমি বলতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল, যতগুলো তল আছে, সমগ্র তলের, সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে। সিলিন্ডারের জন্য সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, উপরেরটা, পাশেরটা হচ্ছে 2 পাই আর এইচ প্লাস পাই আর স্কোয়ার। বুঝতে পারছি, উপরেরটাও কত, পাই আর স্কোয়ার, এই পাশেরটা হচ্ছে 2 পাই আর এইচ, নিচেরটাও কত, পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে 2 পাই আর স্কোয়ার প্লাস 2 পাই আর এইচ, 2 পাই আর কমন গেলে এটা থাকবে হচ্ছে আর প্লাস এইচ, ঠিক আছে। এই সূত্রটা হয়তো তোমরা পড়ে আসছো, এটা কি মাথায় রাখা লাগবে, ঠিক আছে। সমগ্র তলের ক্ষেত্রে হচ্ছে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আমার যদি বলো আয়তন কত, আয়তন মানে হচ্ছে কোন একটা ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলটা কত জায়গা জুড়ে আছে, সেটাই আয়তন। ক্ষেত্রফল ইন্টু দূরত্ব বা উচ্চতা, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, এটাই আয়তন, ঠিক আছে, মাথায় রাখবা। আয়তন মানে হচ্ছে যদি একটা ক্ষেত্রফল থাকে, এই ক্ষেত্রফলটা কত জায়গা জুড়ে আছে, ঠিক আছে, উচ্চতা কত, এটাই হচ্ছে আমাদের কি হয়ে যায়, এটাই হচ্ছে কি আমাদের আয়তনের সূত্র হয়ে যায়, ঠিক আছে। সো ভি। তো তোমার মনে হতে পারে যে ভাই তাহলে এটার সাথে কি এইচ গুণ করে দিতে হবে নাকি, না, এটা তো সমগ্র তলের ক্ষেত্রফল, তো এটা তো আলাদা জিনিস, ঠিক আছে না, দুইটা আলাদা জিনিস। তুমি দেখো এইটার একটা পৃষ্ঠ, জাস্ট উপরের পৃষ্ঠটা চিন্তা করো, উপরের পৃষ্ঠ কত, পাই আর স্কোয়ার। এই পাই আর স্কোয়ার কি প্রত্যেকটা জায়গা জুড়ে কি পাই আর স্কোয়ার না, প্রত্যেকটা জায়গা, এখানে তুমি কতগুলো এরকম কি অসংখ্য খন্ড 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 চিন্তা করতে পারো, প্রত্যেকটা মানে কি এইচ জায়গা জুড়ে কত আছে, পাই আর স্কোয়ার আছে। তাহলে পাই আর স্কোয়ার কত জায়গা জুড়ে আছে, এই জায়গা জুড়ে আছে। সো আমাদের ক্ষেত্রফল হচ্ছে কত, পাই আর স্কোয়ার, আর এইচ হচ্ছে কি তার উচ্চতা। তাহলে এটা হচ্ছে কি আয়তনের সূত্র, হ্যাঁ, পাই আর স্কোয়ার ইন্টু কত, এইচ। বুঝলাম ব্যাপারটা, ওকে। এবার ঘন বস্তু, তো ঘন বস্তু মানে কি যার 6টা তল আছে, ঠিক আছে না। এইখানে তোমরা কিছু ডটেড লাইন দেখতে পাচ্ছ কিনা, এটা খুবই
সূক্ষ্ম ডটেড লাইন হয়ে গেছে। ঠিক আছে, একটা ঘন বস্তু, এই ঘন বস্তুর কি কয়টা তল থাকে জানো? 6টা তল থাকে। একটা ঘন বস্তু 6টা তল থাকে। ঠিক আছে, এগুলা আমরা ছোটবেলায় পড়ছো তাই না, যে ইটের কথা আর কি। একটা ঘন বস্তুর এ বাহুর মান লেটস এ। ঠিক আছে, এ বাহুর মান হচ্ছে এ। এখানে একটা বাহু দেখতে পাচ্ছ না, এ বাহুর মান হচ্ছে বি। এইখানে যে বাহুটা দেখতে পাচ্ছ এটা মান হচ্ছে সি, এটা মান হচ্ছে সি। ঠিক আছে, বা ঘন বস্তুর 3টা বাহু, এটা হচ্ছে এ বাহু, এটা বি বাহু, আর এইখানে এ বাহুটার নাম হচ্ছে সি বাহু। ওকে, ঠিক আছে। তাহলে এই ঘন বস্তুর আমি যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করি, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে মোট 6টা তল আছে, কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে তল আছে 6টা। নিচে যে তলটা আছে, একদম নিচে যে তলটা আছে, এটা ক্ষেত্রফল কত হবে? এটা দৈর্ঘ্য হচ্ছে এ, আর এটা প্রস্থ হচ্ছে সি, তাই না? এই অংশটুকু কত? সি না? এই অংশটুকু কত? সি। ঠিক আছে, তাহলে এ ইন্টু সি, এ ইন্টু সি, এই ক্ষেত্রফলটুকু। এই সেম ক্ষেত্রফল উপরে আছে, নিচে আছে, উপরেও আছে সেম ক্ষেত্রফল, তাহলে দুইটা আছে। তাহলে এটা কত? 2 ইন্টু এ ইন্টু সি। আবার এই পাশে যে তলটা দেখতে পাচ্ছ, এই পাশে একটা তল আছে, এই পাশে একটা তল আছে, এই তলের ক্ষেত্রফল কত হবে? এই পাশে দুইটা দেয়াল, তাহলে এটা হচ্ছে বি, এটা সি, তাহলে এটা হচ্ছে বিসি। ওই পাশেও আছে একটা, এটা কত? 2 বিসি। আরেকটা কি? আরেকটা হচ্ছে সামনের যে পৃষ্ঠটা আছে, একদম সামনের পৃষ্ঠ, এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা কত? এ, এটা কত? বি। তাহলে এ বি, এটা কি আবার পিছনের দিকেও আছে এ বি, এটা কত? 2 AB। ঠিক আছে না? সো আমি যদি 2 কমন নিয়ে নিই, তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই যে সহজ বিষয়। ঠিক আছে, এটাকে সমগ্র তলের ক্ষেত্রফল। আমাকে যদি বল আয়তন কত, আয়তন মানে হচ্ছে কোন একটা ক্ষেত্রফল ইন্টু কি তাদের উচ্চতা, তাই না? ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। ধরো তুমি এসি ক্ষেত্রফলটুকু নিলা, অর্থাৎ নিচের যে তলটা আছে এই তলের ক্ষেত্রফলটা নিলা, বলতো এই তলটাই বি উচ্চতা পর্যন্ত আছে না? তো এই তলটায় হচ্ছে কি, ধরো একটা একটা পেজ, একটা পেজ, ওই পেজের উপর আরেকটা পেজ, তারপর আরেকটা পেজ, এভাবে করে করে একটা খাতা হয় না, মোটা হয়ে যায় না খাতাটা? তো মনে করি এটাকে একটা পেজের মতো, এই পেজটাকে আস্তে 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 একটা খাতা তৈরি করছে। তাহলে এই পেজটা কতবার রিপিট হচ্ছে? বি সংখ্যক বার রিপিট হচ্ছে, বা বি উচ্চতা পর্যন্ত রিপিট হচ্ছে। সেম ভাবে আর কি, এখানে একটা ছোট্ট একটা প্লেট আছে, তার ক্ষেত্রফল হচ্ছে এসি, সেটা কত উচ্চতা পর্যন্ত আছে? বি উচ্চতা পর্যন্ত আছে। তাহলে ক্ষেত্রফল এসি, তার সাথে কি বি গুণ করবা। তুমি যদি চিন্তা করো ক্ষেত্রফল বিসি, এটা কত উচ্চতা, কত দৈর্ঘ্য পর্যন্ত আছে? এ দৈর্ঘ্য পর্যন্ত আছে। তাহলে এ বিসি, আলটিমেটলি যাই করো না কেন, আয়তন সবসময় কি পাবা? এ বি সি পাবা। আয়তন সবসময় কি পাবা? এ বি সি, অর্থাৎ এ গুণিত বি গুণিত সি, অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এরপর আসছে ঘনক। ঘনক তো আরেকটু ইন্টারেস্টিং, কারণ এবার আবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই সমান। ঠিক আছে না? ঘনক আমাদের জন্য আরো সহজ, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই কি সমান। তাহলে জাস্ট এ এ এ, একদম সিম্পল, এ এ এ। তাহলে বি এর জায়গায় বসে দেবে, এ জায়গায় বসে দিবা, তাহলে ক্ষেত্রফল কি হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে 2 ইন্টু এ এ প্লাস এ এ প্লাস এ, সব জায়গায় কি জাস্ট এ, তাই না? এটা কত? এ স্কয়ার এ স্কয়ার এ স্কয়ার, তাই না? সো 3a স্কয়ার ইনটু 2 গুণ আছে, তাহলে কত? 6a স্কয়ার। এবং এটা হয় স্বাভাবিক, কারণ এটা কি যেহেতু বর্গ, তাহলে একটা করে হবে কত? a স্কয়ার, এবং 6টা পৃষ্ঠ থাকবে, তাহলে 6a স্কয়ার। প্রত্যেকটা পৃষ্ঠ a স্কয়ার করে না, এটা বর্গ, তাহলে যে কোনো একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? a স্কয়ার, এবং কয়টা পৃষ্ঠ আছে? 6টা, তাহলে 6a স্কয়ার। বুঝতে পারছো? আয়তন কি হবে? আয়তন a কিউব, কারণ a ইন্টু a ইন্টু a কিউব। ঠিক আছে না? আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কি আমাদের এখান থেকে আর কি প্রথমে, ঠিক আছে, ক্ষেত্রফল আর হচ্ছে এই যে আয়তন নিয়ে কথাবার্তা। সো প্রথম হচ্ছে ত্রিভুজ নিয়ে পড়ছিলাম, যদিও আমি প্রথমে সূত্রটা ভুল লিখছিলাম না, হাফ ইন্টু হোম ইন্টু উচ্চতা হবে আর কি, হাফ লিখতে ভুলে গেছিলাম, যাই হোক। আর এখানে হচ্ছে কি আমাদের যদি পরিসীমা জানা থাকে, তাহলে অর্ধ পরিসীমা বের করে কিভাবে কি বের করা যায়। সো আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল এটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগবে, বিশেষ করে ট্রাপিজিয়াম সব থেকে বেশি কাজে লাগবে যখন তোমরা গ্রাফের ম্যাথ করতে যাবা, প্রচুর কাজে লাগবে ট্রাপিজিয়াম। ঠিক আছে, বৃত্তের ক্ষেত্রফল লাগবে, গোলকের ক্ষেত্রফল লাগবে, আয়তন লাগবে, সিলিন্ডারের ক্ষেত্রফল লাগবে, আয়তন লাগবে ঘনবস্তুর জন্য। ঠিক আছে, এই জিনিসপত্রগুলোকে আমরা সুন্দরভাবে আয়কে পড়ে ফেলছি। এবার আসো খুবই ইম্পর্টেন্ট আরো কিছু টপিক, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে সরল রেখা, এটা সরল রেখার সমীকরণ আসলে কেমন?
আছে, সরলরেখা দেখতে কেমন সেটা আমরা জানি, বাট একটা সরলরেখা সমীকরণই কেমন অ্যান্ড কিভাবে দেখলে বুঝবো যে এটা একটা সরলরেখা, এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা লাগবে। সো বেসিক্যালি আমরা এখন গ্রাফ পড়বো, বুঝতে পারছো? আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাফ, ঠিক আছে? আমাদের এখন মূল বিষয় হচ্ছে কি গ্রাফ নিয়ে আলোচনা। সো আমরা একটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস আঁকাই নিই, এটা আমাদের অনেক বেশি কাজে লাগবে। আচ্ছা, সো এই অ্যাক্সিসটাকে আমরা কি বলি? এক্স অ্যাক্সিস। এটা হচ্ছে কি আমার ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। তাহলে সরলরেখা তো দেখতে এমন হয়, ঠিক আছে? এটাকে একটা সরলরেখা, তাই না? অথবা এই যে এগুলো কি আমাদের সরলরেখা, ঠিক আছে না? এটাকে আমরা কি বলি? সরলরেখা বলি। তাহলে সরলরেখার সমীকরণ হয় হচ্ছে, আদর্শ সমীকরণ হচ্ছে y = mx + c। এটা হচ্ছে একটা সরলরেখার আদর্শ সমীকরণ। এই সমীকরণ থেকে কয়েকটা বৈশিষ্ট্য লিখতে হবে। সমীকরণ কিভাবে বুঝবা? যে নাম্বার 1, এখানে x আর y এর তাদের যে পাওয়ার, এই পাওয়ার হবে 1, ঠিক আছে? সরলরেখা যদি হইতে হয় তাহলে x আর y এর যে পাওয়ারটা আছে সেই পাওয়ার হইতে হবে 1, এর বেশি হইতে পারবে না। নাম্বার 2, এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, মানে এমন কোনো পদ থাকবে না যার মধ্যে কি আছে এক্স ওয়াই আছে, ঠিক আছে? এক্স ওয়াই যুক্ত পদ থাকে না। আচ্ছা, সো এই দুইটা জিনিস একটু মেনে চলে, ঠিক আছে? সো কোনো একটা সমীকরণের মধ্যে দেখবা যে এক্স এবং ওয়াই এর ম্যাক্সিমাম মানে পাওয়ার 1 হইতে হবে, এর বেশি না, 2 3 এরকম হওয়া যাবে না। এন্ড এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, মানে ধরো কিছু একটা মাঝখানে এক্স ওয়াই আছে এরকম কিছু আসলে থাকবে না, মানে এক্স আর ওয়াই কি একসাথে গুণ আকারে কি কখনো থাকবে না। এই ধরনের গ্রাফগুলো কি হয়? একটা সরলরেখার গ্রাফ আসে, ঠিক আছে? সো আমাদের সরলরেখার এই যে গ্রাফটা আমি আঁকাইলাম, এটা বেসিক্যালি y = mx কে নির্দেশ করছে, ঠিক আছে? আর এই গ্রাফটা নির্দেশ করছে y = mx + c, এইটাকে। অর্থাৎ c কে বলা হয় হচ্ছে y অক্ষের কর্তৃত অংশ, যে এই অংশটুকুকে আমরা c এর মান বলি, এটা হচ্ছে c এর মান বলি। কেন c এর মান? খুব ভালো মতো চিন্তা করো, যখন x এর মান 0 তখন কি y এর মান 0? না। এই সমীকরণে দেখো x এর মান যখন 0 y এর মান কি 0? না, y এর মান কত তখন? c। তার মানে x এর মান যখন 0 তখন y এর মান কত? c। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, c। এটাকে বলে কি y অক্ষের কর্তৃত অংশ, ঠিক আছে? 0, c। ওকে, সো আমাদের যদি এরকম কিছু থাকে যে x এর মান 0 হলে y এর মান 0 না, তাহলে আমাদের গ্রাফ হবে এরকম, y = কত? mx + c। বাট x এর মান 0 হলে যদি y এর মান 0 হয়ে যায় তাহলে y = mx, অর্থাৎ এখানে কি নাই? c নাই, অর্থাৎ কোনো একটা কনস্ট্যান্ট নাই। যেমন ধরো তোমরা আদি বেগ শেষ বেগ নিয়ে পড়ছো না, আমাকে বলা হলো যে v = u + 8 এর গ্রাফ আঁকায় দেখাও, v = u + 8 এর গ্রাফ আঁকাও, ঠিক আছে? সো আমার বেগ বনাম সময়ের গ্রাফ আঁকাবো, তাই না? সো বেগকে কি আমরা y অক্ষ বরাবর লিখবো আর সময়কে কি আমরা x অক্ষ বরাবর লিখবো। তা এর সাথে যেটা থাকবে সেটাকে আমরা বলি ঢাল m, আর এটাই হচ্ছে কি এই যে কর্তৃত অংশ, তাই না? এই যে এক্সটা কনস্ট্যান্ট। তাহলে এটা গ্রাফ আসবে হচ্ছে এই যে t, এর পাশে কি আমার v, এই যে গ্রাফ হচ্ছে এটা। তাহলে এই যে অংশটুকু এটা কি নির্দেশ করবে? এটা নির্দেশ করবে আদি বেগকে নির্দেশ করবে, c, অর্থাৎ কি আদি বেগকে নির্দেশ করবে। তাহলে y = mx + c এর গ্রাফ হচ্ছে এইরকম। বাট আমার যদি বলে যে আদি বেগের মান 0, এবার গ্রাফটা আঁকায় দেখো, আদি বেগের মান যদি 0 হয়, ঠিক আছে না? আদি বেগের মান 0 হলে এরকম হবে গ্রাফটা। তো এটা কি? এটা হচ্ছে তখনই সত্য যখন কি আদি বেগের মান 0। কারণ আদি বেগের মান যদি 0 হয় তাহলে t এর মান 0 বসালে v এর মান কত আসে? 0 আসে। তো বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের সমীকরণ থেকে কি গ্রাফ আঁকাইতে হবে এবং গ্রাফ পড়াও শিখতে হবে, ঠিক আছে? সো গ্রাফ পড়া কিভাবে শিখবো? গ্রাফ যদি থাকে, গ্রাফ থেকে কি কি ডাটা আমি বের করতে পারি সেটাও একটা বিষয়। একটা বিষয় হচ্ছে কি আমাদের সমীকরণ থেকে গ্রাফ আঁকানো, এটা বলে গ্রাফ আঁকানো শেখা। বাট আমার গ্রাফ দেয়া আছে, গ্রাফ থেকে ডাটা বের করা, এটাও কিন্তু একটা খুব বড় বিষয়, ঠিক আছে? এটাও কি আমরা শিখবো এখন। আচ্ছা, সো একটা সরল রেখা থেকে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার ঢাল বের করা বা স্লোপ বের করা, ঠিক আছে? আমরা কি বলি? স্লোপ বা ঢাল, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে ঢাল। ঢাল বলতে আসলে কি বোঝায়? ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ঢাল বলতে আমরা খুব নর্মাল একটা যদি কথা বলি তাহলে বুঝতে পারবো রাইস ডিভাইডেড বাই রান, ঠিক আছে? রাইস ডিভাইডেড বাই কত? রান। মানে হচ্ছে ঢাল মানে হচ্ছে ধরো ঢালু একটা রাস্তা, ঠিক আছে? ঢালু, তার মানে আমার এক্স অক্ষ বরাবর কিছুটা যাইতে যাইতে আমি ওয়াই অক্ষ বরাবর কিছুটা কত দূর গেলাম
মানে রাইজ মানে কি উপর দিকে ওঠা, রান মানে কি সামনের দিকে মানে সমতলে যাওয়া আর কি। তো এক্স অক্ষ বরাবর যাওয়া হচ্ছে কি রান, আর ওয়াই অক্ষ বরাবর যাওয়া হচ্ছে কি রাইজ। ঠিক আছে, সো বেসিক্যালি এক্স অক্ষ বরাবর কিছু দূর যাওয়ার কারণে ওয়াই অক্ষ বরাবর যে পরিমাণ চলে যাব সেটাই হচ্ছে ঢাল। ঠিক আছে, যেমন ধরো আমি দুইটা গ্রাফ আঁকাই, তাহলে তোমার জন্য বুঝতে একটু ইজি হবে। ওকে, এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা একটা গ্রাফ আর এটা একটা গ্রাফ। ঠিক আছে, দুইটা গ্রাফ। তুমি ধরো ইনিশিয়ালি দুইটার জন্যই ইনিশিয়ালি তুমি ধরো এই জায়গাতে অবস্থান করছিলা। ঠিক আছে, এই জায়গায় অবস্থান করছিলাম, বা একটু এইদিকে আঁকাই দিই। কিছুক্ষণ পরে তুমি এইখানে চলে গেছো, এইখানে চলে গেছো। সো দুইটা গ্রাফের মধ্যে যদি পয়েন্টগুলো যদি আঁকাই দিই, পয়েন্টগুলো যদি দিয়ে দিই, তাহলে এইটা হচ্ছে কি আমার x1, এইটা হচ্ছে কি আমার x2। এটার জন্য সেম, এটা কি x1, এটা কত x2। ঠিক আছে, x1 আর x2, তাই না? এটা কি x অক্ষের উপর, x অক্ষের। তাহলে x অক্ষের উপর আমি সমান পরিমাণে গেছি, x1 থেকে কত দূর গেছি, x2 গেছি। বাট তুমি খুব ভালো মতো চিন্তা করো, এর জন্য কি y অক্ষ বরাবর আমি সেম পরিমাণ গেছি না। এই গ্রাফের জন্য আমার এইখানে ছিল আমার y, আর এখান থেকে আমি এইখানে চলে গেছি। ঠিক আছে না, এইখানে চলে গেছি। আর এটার জন্য আমি এখান থেকে এই পরিমাণ গেছি। এইটা হচ্ছে আমার একটা গ্রাফের জন্য, এটাকে আমার আর একটা গ্রাফের জন্য। তাহলে দেখো এক্স এক্স অক্ষ বরাবর আমি সমান ঘর গেছি এখান থেকে এখান পর্যন্ত, তার মানে হেঁটেছি আমি সমান। বাট এই সমান হাঁটার জন্য এইখানে যতটুকু গেছি এখানে তাতে অনেক বেশি গেছি, চলে গেছি, তাই না? রাইজ কি অনেক বেশি হয়েছে, সমান পরিমাণ রানের জন্য কি রাইজ অনেক বেশি, তার মানে কি ঢাল অনেক বেশি। বুঝতে পারছো, মানে এই গ্রাফের কি আমাদের ঢাল অনেক বেশি। ওকে, সো ঢাল কেমনে বের করতে হয়? ঢাল বের করতে হয় আমাদের ডেল ওয়াই বাই ডেল এক্স থেকে। ঠিক আছে, অর্থ ওয়াই এর পরিবর্তন বাই এক্স এর পরিবর্তন। আচ্ছা, সো আমরা নতুন একটা গ্রাফ আঁকাইলাম এই ঢালটা একটু ভালো মতো বোঝার জন্য। সো লেটস সে আমাদের এই গ্রাফের মধ্যে, বা মনে করো আমি এখান এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, এটা 1 নম্বর বিন্দু থেকে এটা কি 2 নম্বর বিন্দুতে যাচ্ছি। 1 নম্বর থেকে 2 নম্বর বিন্দুতে যাওয়ার সময় দেখো তো আমার এক্স অক্ষের কি পরিবর্তন হয়েছে আর ওয়াই অক্ষের কি পরিবর্তন হয়েছে। ঠিক আছে, এটা আমরা বের করার চেষ্টা করছি। তাহলে এইখানে যে এক্স অক্ষের মান সেটা লেটস সে x1, এইখানে আমার এক্স এর যে মান সেটা কত x2। সেম ভাবে এটার যে ওয়াই এর মান সেটা কত y1, আর এই যে 2 নম্বর পয়েন্টের জন্য ওয়াই এর যে মান সেটা কত y2। ঠিক আছে না? আচ্ছা, তাহলে আমার এক্স অক্ষের পরিবর্তন কত? তাহলে এই যে x2 হচ্ছে টোটালটা, সেখান থেকে কি x1 বাদ দিতে হবে, তাহলে এতটুকু কি পেয়ে যাব। তাহলে এতটুকুর মান আমরা কি লিখতে পারি, ডেল এক্স লিখতে পারি। ঠিক আছে না? আবার y2 মানে টোটালটা, সেখান থেকে কি y1 বাদ দিলে আমি এইটুকু পেয়ে যাব। তো এই এতটুকুর মান হচ্ছে কত, ডেল ওয়াই। তাহলে এইটাই হচ্ছে কি আমার ঢাল, ডেল এক্স বাই কত, ডেল ওয়াই। এখন তুমি এটা দেখার পরে বলবা ভাই ডেল ওয়াই বাই ডেল এক্স মানে তো আরেকটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে ট্যান থিটা লেখা যায়। কারণ এই কোণের নাম যদি হয় থিটা, এই কোণের নাম যদি হয় থিটা, তাহলে এটা শোনো আমি কি লিখতে পারি, ট্যান থিটাও লিখতে পারি। ঠিক আছে, ট্যান থিটাও কেউ লিখতে পারি। এভাবেও কিন্তু আমরা একটা ঢাল বের করে ফেলতে পারবো। আচ্ছা, সো চলো এটা নিয়ে আরো কিছু বিষয় নিয়ে একটু আলোচনা করা যাক। লেটস সে আমার কাছে দুইটা সরলরেখা আছে, এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। একটা সরলরেখা হচ্ছে এমন, আর একটা সরলরেখা হচ্ছে এমন। ঠিক আছে, সো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে কোনটা ঢালের মান বেশি, সো ঢাল বের করার জন্য তোমাকে জাস্ট একটা জিনিসে দেখতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে। এখন অ্যাঙ্গেল মেজারমেন্ট করা যায় আসলে দুই ভাবে আবার, ঠিক আছে না? আমরা হয়তো জানি এটা, যদি আমরা কোনো একটা অ্যাঙ্গেল মেজার করতে গিয়ে, একটা অ্যাঙ্গেল যদি মেজার করতে গিয়ে আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই, তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। কিভাবে, যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই। বাট যদি কোনো একটা অ্যাঙ্গেল মেজার করি আমরা ক্লকওয়াইজ, অথবা লেটস সে আমার এইখানে একটা সরলরেখা আছে, আমি কি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল মেজারমেন্ট করছি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার নেগেটিভ। ঠিক আছে, এটা আই হোপ আমরা জানি। যদি ক্লকওয়াইজ হয় তাহলে হচ্ছে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে হচ্ছে পজিটিভ। ওকে, আচ্ছা, সো এখানে দুইটা সরলরেখা আছে, তো এইটা হচ্ছে θ1, আর এই যে সরলরেখাটা এটাকে আমরা লিখতে পারি কত, θ2। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটাই হচ্ছে পজিটিভ, এন্ড এখানে θ2 এর মান হচ্ছে বড় θ1 এর তুলনায়। এর মানে tan θ2 এটা হচ্ছে বেশি হবে tan θ1 এর তুলনায়। এর মানে হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার কার্ভ, এটা হচ্ছে 1 নাম্বার আর কি। 2 নাম্বার যে সরলরেখা তার ঢাল হচ্ছে 1 নাম্বার সরলরেখা থেকে বেশি, 1 নাম্বার সরলরেখা থেকে কি বেশি। ঠিক আছে, এটা আমরা ইজিলি বুঝতে পারছি।
বাট কি হবে যদি আমাদের গ্রাফটা আমরা এভাবে দেই? আচ্ছা, আবার হচ্ছে আমরা সেম জিনিসটা আঁকাচ্ছি। সো লেটস সে আমাদের একটা সরলরেখা এভাবে আছে। ওকে, আমরা হচ্ছে একটা লাইন নেই, এটা ধরো আমাদের একটা সরলরেখা, আর আমাদের এইটা হচ্ছে আরেকটা সরলরেখা। ঠিক আছে, দুইটা সরলরেখা আমরা সেম ভাবে আঁকাইলাম। আবার সেম কোশ্চেন যে কোনটা ঢালের মান বেশি। তাহলে এবার দেখো আমি যখন এই ঢালের মান বের করব, দুই ভাবে বের করতে পারি। আমি যদি অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নেই, যেমন এটা হচ্ছে কি থিটা 1, ঠিক আছে না, থিটা 1। তো এখানে হচ্ছে কি আমি অ্যান্টি ক্লকওয়াইজ কোণ নিচ্ছি, এটা কত হবে থিটা 2। সো দুইটা কোণই হচ্ছে কি আমরা পজিটিভ, তাই না, দুইটা কোণই হচ্ছে পজিটিভ। বাট দেখো এই কোণগুলো কিন্তু 90 থেকে বড় হয়ে যাচ্ছে। সো যদি 90 থেকে বড় হয়ে যায়, তাহলে তুমি যখন tan 90 থেকে বড় কোনো কিছু একটা মান বের করো, সো tan 90 প্লাস সামথিং, 90 প্লাস সামথিং মানে কি হবে মাইনাসে চলে আসে, তাই না, কারণ হচ্ছে 90 প্লাস সামথিং মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই সেকেন্ড কোয়াড্রেন্টে tan এর মান কি নেগেটিভ। তাহলে এই ঢালগুলো কি চলে আসবে বলতো, নেগেটিভ চলে আসবে, ঢালের মান কি চলে আসবে, নেগেটিভ চলে আসবে। বাট আমরা সবসময় চেষ্টা করি কোণের মান 90 থেকে ছোট রাখতে। ঠিক আছে, আমাদের চেষ্টা হচ্ছে কি কোণের মান কি করতে বলতো 90 থেকে ছোট রাখতে। 90 থেকে ছোট রাখার জন্য আমরা এই অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ডিরেকশন চিন্তা না করে আমরা চিন্তা করতে পারি হচ্ছে এই যে ক্লকওয়াইজ নেগেটিভ যে অ্যাঙ্গেলগুলো আছে, ঠিক আছে। সো এটাকে লেটসে কি আমরা চিন্তা করলাম কত থিটা 1, এটা হচ্ছে কত আমাদের থিটা 2। তাহলে দুইটা কোণে কিন্তু নেগেটিভ, কারণ দুইটাকে আমরা ক্লকওয়াইজ আসছি। সো ক্লকওয়াইজ যদি আসে তাহলে কি কোণের মান কি নেগেটিভ, ঠিক আছে না। তাহলে আমার এই যে 1 নম্বরের জন্য যে ঢালের মান হবে সেটা হবে কত মাইনাস tan থিটা 1, মাইনাসে চলে আসবে। ঠিক আছে, কারণ এটা মান হচ্ছে কি নেগেটিভ, ঠিক আছে না, এটার মানে কি আমাদের নেগেটিভ, এই দুইটা অ্যাঙ্গেলই কি নেগেটিভ। তাহলে এটা মানে হচ্ছে মাইনাস tan থিটা 1, সো থিটা 1 এর মান কিছু একটা পাবা, আর m2 এর যে মানটা সেটা কত মাইনাস tan থিটা 2, ঠিক আছে না, দুইটা মানে হচ্ছে নেগেটিভ। সো কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে ঢালের মান কোনটার বেশি। তো এবার দেখো তো কোন কোণের মান বড়, থিটা 1 বড় নাকি থিটা 2 বড়, থিটা 2 বড়, এই কোণটা বেশি। সো থিটা 2 যদি বড় হয় তাহলে কি m2 এর মান বড় হবে, বাট নেগেটিভ দিক থেকে বড়, তাই না। সো আমি যদি মানের কথা চিন্তা করি, মডুলাস যে কোনটা ঢালের মান বেশি, তাহলে m2 এর মান বেশি, ঠিক আছে। তো মডুলাস নিয়ে চিন্তা করতে হয় আর কি, কারণ ঢাল আসলে বেসিক্যালি নির্দেশ করছে যে এক্স পরিমাণ কত দূর গেলাম, এর ফলে ওয়াই পরিমাণ আসলে কি পরিমাণ গেলাম, ঠিক আছে না। সো আমিও বুঝতে পারছো, তো ঢাল মানে হচ্ছে বেসিক্যালি যে এটা কি পরিমাণ ঢালু, সহজ কথা যদি বলি কি পরিমাণ ঢালু। দেখতেই পাচ্ছি এখানে হচ্ছে আমাদের যে 2 নম্বর যে রেখা আছে এটা কি বেশি ঢালু, এটা কি আমাদের বেশি কি একটু ফ্ল্যাট, তো এটা কি ঢাল কম, এটা কি ঢাল কি হবে বেশি হবে। সো নেগেটিভ দিক থেকেও যদি হয় তাও কি এটা বেশি হবে, ঠিক আছে। সো পজিটিভ অ্যাঙ্গেল হোক বা নেগেটিভ অ্যাঙ্গেল হোক, এভাবে কি আমরা কি ঢাল বের করে ফেলতে পারি, ঠিক আছে। এখন এই যে ঢাল বের করলাম, এটা ফিজিক্সে আমাদের কি কাজে লাগবে। ধরো তুমি হচ্ছে সরণ বনাম সময়ের গ্রাফ আঁকাচ্ছ, এস ইজিক্যাল টু ভিটি, ঠিক আছে না, এস ইজিক্যাল টু ভিটি গ্রাফ তুমি আঁকাতে চাচ্ছ, এস বনাম টি এর গ্রাফ। তো তুমি এস বনাম টি এর যদি গ্রাফ আঁকাও তাহলে এটা হচ্ছে এস বনাম টি এর গ্রাফ। তো এটা কি হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, মূল বিন্দুগামী সরলরেখা এই যে। আর এই যে ঢাল এটা আসলে কি নির্দেশ করছে, এটা যে ঢাল দেখো তো, আমরা একটু আগে শিখছি না, এটা যদি ওয়াই হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটা কি হবে এম হবে। তাহলে y ইজ ইকুয়াল টু mx, তার ঢাল কাকে নির্দেশ করছে, এটা হচ্ছে ঢাল, ঠিক আছে না, এটা হচ্ছে ঢাল m মানে কি tan থিটা। এই যে ঢাল কাকে নির্দেশ করছে, বেগকে নির্দেশ করছে, ঢালটা নির্দেশ করছে কাকে, বেগকে, ঠিক আছে না। তাহলে লেটস আমার কাছে দুইটা রেখা আছে, একটা হচ্ছে এইরকম, একটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই যে সাদাটা আর কি যেটা আমি দেখতে পাচ্ছি। ওকে, সো দুইটা রেখা আছে, একটা হচ্ছে এই রেখাটা। সো এটার জন্য ধরো থিটা মান কত 1, এটা বেগের মান ধরো 1, আর এই সাদাটার জন্য থিটার মান লেটস সে 2, এটার জন্য বেগের মান হচ্ছে কত 2। সো কোশ্চেন যদি করি যে কোথায় ঢালের মান বেশি হবে বা কোথায় বেগের মান বেশি, তা দুইটাই কিন্তু সরল রেখা, বাট বেগের মান কি কম বেশি আছে না, অবশ্যই বেশি আছে। তাহলে আমাদের এইখানে কি ঢাল বেশি, ভি2 এর জন্য ঢাল বেশি, মানে এই রেখার জন্য কি ঢাল বেশি, সো বেগের মান কি বেশি হবে, কারণ বেগটা আসলে কি ঢালকে নির্দেশ করছে বা ঢালটা কি বেগকে নির্দেশ করছে, ঠিক আছে না। তাহলে হচ্ছে ভি2 এর মান কি হবে, বড় হবে ভি1 এর তুলনায়, ঠিক আছে। সো এই যে এখান থেকে আমি বুঝতে পারছি যে জাস্ট গ্রাফ দেখে, হ্যাঁ, যে বেগের মান কি কোথায় বেশি কোথায় কম। বাট তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে সরলরেখার, এই সরলরেখার ঢাল কিন্তু সবসময় একটাই পাবা, অর্থাৎ কোনো একটা জিনিস যে কোনো বিন্দুর জন্য, দেখো আমার যখন ঢাল বের করতে হচ্ছে তখন আমি কি বের করতে হচ্ছে, ডেল ওয়াই বাই ডেল এক্স, মানে কি ডেল ওয়াই বাই ডেল এক্স এর সূত্র আমি লিখতে পারতাম না চাইলে, যে এখান থেকে দেখো একটু ভালো মতো খেয়াল করো,
এম সমান আমি চালিয়ে লিখতে পারতাম কি ডেল ওয়াই মানে কি, এই এতটুকু ডেল ওয়াই মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, ডেল এক্স মানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাই না? তার মানে দুইটা বিন্দুর মাঝখানে আমি সব ঢাল বের করি। ঢাল যখন বের করা হয় তখন কি দুইটা বিন্দুর মাঝখানে বের করা হয়, কখন একটা বিন্দুর জন্য ঢাল আসে না, ঠিক আছে না? ঢাল হচ্ছে কি দুইটা বিন্দুর জন্য বের করতে হয়। যেমন বেগ, বেগ কি আসলে সরণের পরিবর্তন বাই কি সময়ের পরিবর্তন, তাই না? সো বেগ যখন আমি একটা বিন্দুর বেগ বের করি, বাট বেগ বের করার নিয়ম কি, বেগ বের করার নিয়ম হচ্ছে একক সময়ে যে পরিমাণ কি সরণ হয়, তো সরণ যদি হয় তাহলে কি সরণে চেঞ্জ হচ্ছে বাই টাইমে চেঞ্জ হচ্ছে, তখন কি আমি বেগ পাচ্ছি। সো আমার যদি বলে যে এই বিন্দুর বেগ কত, তার মানে বেসিক্যালি কোনো একটা বিন্দুতে বেগ, আমার যদি বলে যে বেগ বের করো, ঠিক আছে, লেটস সে আমার বলে দিল যে আমার এটা একটা সরলরেখা, ঠিক আছে, গ্রাফ, এই গ্রাফের এই কোন একটা বিন্দুতে বেগ বের করো, কোন একটা বিন্দুতে বেগ বের করো মানে আমাকে বেসিক্যালি ঢাল বের করতে বলছে। তার মানে এটার আগের বিন্দু আর পরের বিন্দুর মাঝখানে, আবার ভালো মতো শোনো, এটার আগের বিন্দু আর পরের বিন্দুতে আমাকে চিন্তা করতে হবে যে এখানে কি পরিমাণ সরণের পরিবর্তন হয়েছে বাই সময়। খুবই একটা ক্ষুদ্র অংশ নিয়ে এইখানে আমাকে বুঝতে হবে যে সরণের পরিবর্তন বাই সময় কি হবে, কত হবে আর কি। হ্যাঁ, সো তুমি একটা সরলরেখার উপরে যে কোনো দুইটা বিন্দু নাও, যে কোনো, আমার যদি ঢাল পাইতে দুইটা বিন্দু লাগে, তুমি এক বিন্দু এই বিন্দু, হ্যাঁ, যে কোনো তুমি দুইটা বিন্দু নাও, এখানে অনেকগুলো বিন্দু আঁকালাম, তুমি এটা বা এটা নাও, অথবা এটা বা এটা নাও, বা এটা বা এটা, অথবা এটা, যে কোনো দুইটা বিন্দু নাও, সবসময় ঢালের মান কি পাবা, সেম পাবা, সবসময় ঢালের মান সেম। তাই একটা সরলরেখার জন্য ঢালের মান কি হয়, ফিক্সড। কোন একটা সরলরেখার জন্য ঢালের মান কি হবে, একটাই হবে। বাট এটা যদি কোনো কার্ভ হয়, ঠিক আছে, এটা যদি কোনো কার্ভ হয়, এই যে কোনো কার্ভ হয়, তাহলে কি ঢালের মান কি চেঞ্জ হয়ে যাচ্ছে। কেমনে বুঝলাম, দেখো, ঢাল মানে হচ্ছে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করছে, তাই না? যে কোণটা উৎপন্ন করছে তার ট্যান নিলেই কি আমি ঢাল পাবো। তো এই বিন্দুতে যদি আমি ঢাল বের করতে চাই, তাহলে এই দেখো তো এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই বিন্দুর জন্য সেম কোণ উৎপন্ন করবে, এটা প্রত্যেকটা বিন্দুতে কি কোণের মান কি সেম থাকছে। বাট এইখানে দেখো, আমরা যদি এই বিন্দুতে ঢাল বের করো, তাহলে এখানে এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন হচ্ছে, এই বিন্দুর ঢাল কি এক্স অক্ষের সাথে আরো বেশি কোণ উৎপন্ন হচ্ছে, তাই কি ঢালে কি চেঞ্জ হচ্ছে, বাট এখানে কি ঢাল কি ফিক্সড। তার মানে একটা সরলরেখার জন্য ঢালের মান কি থাকে, ফিক্সড থাকে, সেম থাকে, সবসময় সেম থাকে। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ঢাল থেকে কি আমাদের কথাবার্তা। তো একটা সরলরেখার জন্য ঢালের মান এম হচ্ছে কি থাকে, নির্দিষ্ট, ঠিক আছে, ঢালের মান কি থাকে, নির্দিষ্ট থাকে, তার জন্য একটা সরলরেখার জন্য। ওকে, এই যে কথাবার্তাগুলো, এই জিনিসগুলো কি আমাদের সামনে কাজে লাগবে। ওকে, দেখবা ফিজিক্স যখন আমরা পড়বো, আমাদের পড়তে পড়তে এই জিনিসগুলোকে কাজে লাগছে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে বৃত্ত। কোন একটা সমীকরণ দেখে আমি কিভাবে বুঝবো এটা একটা বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণটা হচ্ছে, আদর্শ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের একটা আদর্শ সমীকরণ, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত, আর স্কোয়ার। মাথায় রাখবা বৃত্তের সমীকরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে, বৃত্তের সমীকরণের একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াই এদের যে পাওয়ার, এক্স এবং ওয়াই এর পাওয়ার, এটা হইতে হবে 2, 2 এর থেকে কমও না বেশিও না। এক্স এবং ওয়াই এর পাওয়ার হইতে হবে 2। 2 নাম্বার টার্ম হচ্ছে এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। 3 নাম্বার একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এদের সহগ, হ্যাঁ, এদের সহগ থাকতে পারে, বাট এই সহগের মান কি হইতে হবে, সমান, এবং সেটা অবশ্যই কিনা 0 না। অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তো থাকবেই, তার মানে তাদের যে সহগ, সেই সহগের মান সমান হইতে পারে। ধরো 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, মানে এটা অবশ্যই কি হবে না, 0 হবে না। তার মানে সহগ কিছু একটা থাকবে এবং এই সহগের মান হইতে হবে কি, সমান। ঠিক আছে, এই 3টা কন্ডিশন যদি কোনো একটা ইকুয়েশন মেনে চলে, তাহলে সেটা হচ্ছে একটা কি বৃত্তের সমীকরণ হয়। ঠিক আছে, এটা কি একটা বৃত্ত পাওয়া যায়, এই সমীকরণ থেকে কি একটা বৃত্ত পাওয়া যায়। ঠিক আছে, সো এই বৃত্তের হচ্ছে আর হচ্ছে কি তার রেডিয়াস। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই ফেলি। ঠিক আছে, এই যে বৃত্ত, এই বৃত্তের যে রেডিয়াস, সেই রেডিয়াস হচ্ছে আর, এবং এটা যে সেন্টার সেটা কত, 0,0। ঠিক আছে না? সো আমরা এইরকম কোন একটা সমীকরণ যদি দেখি, তাহলে কি বুঝবো, সেটাকে একটা বৃত্তের সমীকরণ নির্দেশ করছে। আবার কখনো কখনো দেখা যায় যে বৃত্তের সমীকরণ একটু অন্য একটা ফরম্যাটে থাকে। যেমন ধরো এক্স স্কোয়ার, হ্যাঁ, এখানে কিন্তু এক্স আর ওয়াই এই টাইপের পদ থাকতে পারে। ঠিক আছে, যেমন ধরো এক্স স্কোয়ার, বা এরকম লেটস সে এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এটা তুমি যদি ভাঙাও, তাহলে তুমি পাবো এক্স স্কোয়ার মাইনাস, বা এখান থেকে পাবো ওয়াই স্কোয়ার
এটা যদি ইয়া করো তাহলে হবে -6x, আর এটা করলে হবে -4y। এটা হচ্ছে 9 আসে, 9 আর 4 হচ্ছে 13, 13 থেকে 25 বাদ দিলে হচ্ছে কত -12 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে না? 9 আর 4 হচ্ছে 13, আর এখানে 25 বাদ দিলে 12। তো তুমি এইরকম একটা ফরম্যাট তুমি দেখতে পাচ্ছ। আমি যদি তোমাকে বলি এটা কিসের সমীকরণ নির্দেশ করছে, তাহলে দেখো তো এখানে x² আছে, y² আছে। আমরা দেখি x আর y এর পাওয়ার কত 2। xy যুক্ত কোনো পদ নাই, এবং x এবং y, x² এবং y² সহগ সমান, তাহলে এটা কি একটা বৃত্তের সমীকরণ। এবং এই বৃত্তের সমীকরণটা এই রূপে ছিল, তাই না? সো এইরকম যদি স্ট্যান্ডার্ড সমীকরণ থাকে, এইরকম যদি কোনো সমীকরণ থাকে, তাহলে জাস্ট মাথায় রেখো এটা জাস্ট একটা জিনিসে মিন করছে, সেটা হচ্ছে এটার যে সেন্টারটা, হ্যাঁ, এই বৃত্তের যে সেন্টারটা সেটা 0,0-তে নাই। এই বৃত্তের যে সেন্টার, সে সেন্টার হচ্ছে কত 3,2-তে আছে। ঠিক আছে, এই বৃত্তের এটা হচ্ছে কি সেন্টার, সে সেন্টারের স্থানাঙ্ক সেটা কত 3,2, আর এটা হচ্ছে কি তার রেডিয়াস, সেই রেডিয়াসের মান হচ্ছে 5। সো যদি এরকম ফরম্যাটে থাকে তাহলে সেন্টার হচ্ছে কত 0,0-তে, বাট এরকম যদি একটা ফরম্যাটে থাকে তাহলে সেন্টার হচ্ছে ওই যে এখানে যা থাকবে সেটা, মানে এটা মাইনাস দিয়ে যেটা থাকবে সেটাই আর কি। হ্যাঁ, তো বেসিক্যালি হচ্ছে যদি এরকম থাকে যে আমি যদি জেনারেল লিখি, হ্যাঁ, জেনারেল ইকুয়েশন হচ্ছে x - h² প্লাস y - k² সমান r²। তো এটার জন্য সেন্টারের মান হবে কত h, k, আর এটা রেডিয়াস হচ্ছে r, রেডিয়াস হচ্ছে r। ওকে, আচ্ছা। সো এটা নিয়ে আমাদের বেশি কিছু বলার নাই। আমাদের ফিজিক্সে খুব কমই গ্রাফ পাবো যেটা গ্রাফ হচ্ছে সার্কেল আসে। ঠিক আছে, এরকম গ্রাফ প্রায় নাই বললেই চলে। আচ্ছা, এরপরে হচ্ছে পাবো আমরা পরাবৃত্ত। খুবই বেশি পরিমাণে পাবো হচ্ছে কি আমরা পরাবৃত্ত। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট আর কি আমাদের জন্য পরাবৃত্ত। ইংরেজিকে আমরা কি বলে প্যারাবোলা। আচ্ছা, সো একটা পরাবৃত্তের সমীকরণ কেমন হয় আর একটা পরাবৃত্তের গ্রাফ দেখতে কেমন হয়। সো পরাবৃত্তের গ্রাফ হচ্ছে তুমি এরকম দেখতে পাবা যে y সমানুপাতিক x², হ্যাঁ, বা হচ্ছে y সমানুপাতিক চিহ্ন উঠে একটা ধ্রুবক বসালাম k ইন্টু x²। ঠিক আছে, অর্থাৎ একটা পরে পাওয়ার থাকে, মানে পাওয়ার 2 থাকে, আর একটা পাওয়ার হচ্ছে 1 থাকে। ঠিক আছে, একটা পাওয়ার কত হবে 2, আর একটা পাওয়ার কত হবে 1 হবে। ঠিক আছে, y সমানুপাতিক x² অথবা y সমান একটা কনস্ট্যান্ট ইন্টু x²। সো এই ধরনের গ্রাফগুলো আসে কি পরাবৃত্তাকার। তো যদি y মানে সমান হচ্ছে x², হ্যাঁ, x এর পুরো স্কয়ার আছে, তখন এই গ্রাফটা এরকম আসে, একটা ইউ আকৃতির শেপ আসে। ঠিক আছে, একটা পরাবৃত্তাকার শেপ হচ্ছে এটা এরকম কি একটা ইউ আকৃতির শেপ। ঠিক আছে, পরাবৃত্তাকার শেপটা হচ্ছে কেমন ইউ আকৃতির শেপ, এটা একটু মাথায় রেখো। পরাবৃত্তাকার শেপটা হচ্ছে কেমন একটা ইউ আকৃতির শেপ। এই দুটো আমি চেঞ্জ করে দিই কালার একটু। ওকে, জাস্ট রাখ। আচ্ছা, আবার মনে করো আমাদের সমীকরণটা হচ্ছে এমন ছিল, লেটস সে x সমানুপাতিক y², অথবা আমরা চাইলে লিখতে পারি হচ্ছে y² সমানুপাতিক x, অথবা y² সমান হচ্ছে একটা কনস্ট্যান্ট ইনটু x। সো y এর পুরো স্কয়ার আছে, এখানে কি x এর পুরো স্কয়ার ছিল, হ্যাঁ, এখানে কি y এর পুরো স্কয়ার আছে। সো এমন যদি হয় তাহলে এই গ্রাফের চেহারাটা আবার কিছুটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, গ্রাফটা হবে তখন এই রকম দেখতে। এটা কি ইউ আকৃতির শেপই হবে। পরাবৃত্তাকার হচ্ছে কি, পরাবৃত্ত মানে কি এটা ইউ আকৃতির শেপ, বাট ইউ এর যে মুখটা কোন দিকে হবে, হ্যাঁ, সেটা আই হোপ বুঝতে পারছো। যখন দেখবা যার পাওয়ার 1 মুখটা কি তার দিকে হবে, যার পাওয়ার 1 মুখটা কি তার দিকে হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো, যার পাওয়ার 1 মুখটা কি তার দিকে হয়। ঠিক আছে, আচ্ছা, যেমন আমরা আরো কয়েকটা ইয়া করতে পারি, যদি মাইনাস থাকে, হ্যাঁ, ধরো এরকম যদি হয় যে y সমানুপাতিক -x², ঠিক আছে না, অথবা y সমান একটা কনস্ট্যান্ট নিলাম ইনটু সো মাইনাসটা সামনে চলে আসবে -k ইনটু x², এমন যদি আসে। ঠিক আছে না, তাহলে এইটা শেপ বা এটা গ্রাফও একদম সেম, জাস্ট এটা উপরে হা করেছিল, এটা কি নিচে হা করে থাকবে, মানে ইউটা জাস্ট চেঞ্জ হয়ে যাবে। কারণ আগে যে সকল মানের জন্য প্লাস পাচ্ছিলাম, সেম মানের জন্য এখন কি পাবো নেগেটিভ পাবো। এক্স এর যে মানের জন্য আগে ওয়াই এর মান পজিটিভ পাচ্ছিলাম, এক্স এর সেম মানের জন্য এখন ওয়াই এর মান কি পাবো নেগেটিভ পাবো। ঠিক আছে, এটাও সেম আর কি। যদি এমন হয় যে y² সমান হচ্ছে কত -k x এমন পাচ্ছি, তাহলে জাস্ট ইউ এর যে মুখটা এটা কি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, শেপগুলো কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। সো এটা হচ্ছে কি পরাবৃত্তাকার শেপ এমন হয়, একটা পরাবৃত্তাকার শেপ কি দেখতে এমন হয়। এগুলো আমি জাস্ট নিচের দিকে নিয়ে আসি। ওকে, এখন দেখো ফিজিক্সে এগুলো কিভাবে কাজে লাগবে। ধরো তোমাকে আমি বললাম যে এস সমান ½ a t², ইউটি প্লাস ½ a t², তাই না, এস সমান ইউটি প্লাস ½ a t²। লেটস সে ইউ এর মান 0, সো এস সমান হয়ে যাবে কত ½ a t²। এটা গ্রাফ আমাকে এঁকে দেখাও, এস বনাম টি এর গ্রাফ আঁকো।
তাহলে দেখো এটাকে যদি আমি ওয়াই অক্ষ বরাবর লিখি, এটাকে কি আমি লিখতে পারবো এক্স অক্ষ বরাবর, এটা কি একটা মাঝখানে কি একটা কনস্ট্যান্ট, তাহলে ওয়াই সমান কনস্ট্যান্ট ইনটু এক্স স্কয়ারের গ্রাফ। তাহলে যে ওয়াই সমান কনস্ট্যান্ট ইনটু এক্স স্কয়ারের গ্রাফ মানে কি এরকম গ্রাফ আসবে। তার মানে তুমি যদি এই গ্রাফটা আঁকাও তাহলে এই গ্রাফটা তোমার দেখতে এমন হবে, ঠিক আছে, এমন হবে। বাট ফিজিক্সে আমরা এই অংশটুকুকে আমরা নিই না, এই জন্য এই গ্রাফটা তুমি হয়তো এরকম দেখবা, ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ যে পোর্শনটুকু আছে, কারণ আমরা তো স্মরণের মান আসলে কি সময়ের মান তো নেগেটিভ নিব না আমরা, তাই না। এর পাশে এক্স এর মান কি ছিল টাইম, এক্স মানে কি ছিল টাইম, সো এক্স এর তো নেগেটিভ মান আমরা নিব না, শুধুমাত্র পজিটিভ মান নেব। এই জন্য আমরা এই অংশটুকুকে আমরা লিখি না, শুধুমাত্র কি এই অংশটুকুকে আমরা লিখি, ঠিক আছে। এই পাশে কি ছিল টাইম, এই পাশে হচ্ছে কত স্মরণ। তো গ্রাফটা কেমন আসবে, প্রশ্ন হচ্ছে ভাই ইউ যদি জিরো না হইতো তাহলে গ্রাফটা কেমন আসতো, এটা তো তাহলে কোনোটার সাথে মিলতো না, কারণ এবার তো এখানেও একটা কি চলক চলে আসছে, ঠিক আছে না। ওকে, সো এটাও একটু তোমার শিখে রাখা দরকার। যদি গ্রাফের সমীকরণ এমন আসে, গ্রাফের ফরম্যাট যদি এমন আসে যে y সমান হচ্ছে লেটস সে ax প্লাস bx স্কয়ার, ঠিক আছে না, আগে শুধুমাত্র স্কয়ারটাই ছিল, বুঝতে পারছো, শুধুমাত্র স্কয়ারটা ছিল আর কি, হ্যাঁ স্কয়ারটা ছিল, এটা কি ছিল না, তাহলে y সমান কত k ইনটু x স্কয়ার, ওকে, এখানে b মানেও কি একটা কনস্ট্যান্টই আর কি, ঠিক আছে, k থাকাও যা b থাকাও তা। এরকম যদি আসে তাহলে জাস্ট একটা জিনিস মাথায় রেখো, এইখানে জাস্ট এভাবে মাথায় রেখো এটা, দেখো x এর মান যদি 0 বসাও, x এর মান যদি তুমি 0 বসাও তাহলে y এর মান তুমি কি পাবা, 0 পাবা। x এর মান 0 বসাইলে y এর মান কি পাচ্ছ, 0 পাচ্ছ, কারণ একটা পয়েন্ট তো এখানে টাচ করবে। আবার আবার y এর মান 0 এর কারণে x এর দেখো আরেকটা একটা মান আছে, যে y এর মান তুমি যদি 0 ধরে নাও তাহলে x এর মান যদি বের করো তাহলে ax তুমি কমন নিতে পারবে, x কমন নিতে পারবা, তাহলে কি পাবা a প্লাস bx, তাই না। তা আইদার x ইজ ইকুয়াল টু 0 অথবা এটাও ইজ ইকুয়াল টু 0, তাহলে x এর একটা মান পাবা না, সেটা কত মাইনাস a বাই b, বুঝতে পারছো, মাইনাস a বাই b। তার মানে নেগেটিভ দিকে, এই যে নেগেটিভ দিকে, ঠিক আছে না, x এর মান কি নেগেটিভ দিকে তুমি কি আর একটা পয়েন্ট পাচ্ছ যেখানে কি y এর মান 0, তাহলে y এর মান এখানে 0 আর এখানে 0, তাহলে গ্রাফটা এই যে এইরকম হবে, ঠিক আছে, আমি এভাবে মাথায় রাখি আর কি। সো গ্রাফটা কেমন হবে, এটা তো ইউ আকৃতির শেপ হবে, তাই না। তাহলে x এর মান দুইটা জায়গায় 0, আইদার x এর মান 0 হলে y এর মান 0, অথবা x এর মান মাইনাস a বাই b হলে y এর মান 0। তাহলে গ্রাফটা এটা হচ্ছে কত মাইনাস a বিন্দু, এটা তো x এর মান, এটা তো y এর মান, তাহলে x এর মান 0 হলে y এর মান 0, x এর মান মাইনাস a বাই b, মাইনাস a বাই b হলে কত y এর মান 0। তাহলে গ্রাফটা কেমন হবে, এই যে এইরকম হবে, অর্থাৎ এই গ্রাফটা একটা লোয়েস্ট মানে এসে পৌঁছাবে, লোয়েস্ট মানে এসে পৌঁছাবে, তারপর আবার উপরে যাইতে 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 কি হাইয়েস্ট মান হয়ে যাবে, ঠিক আছে। এই যে এটা হবে কি গ্রাফটা, তো গ্রাফের সমীকরণটা দেখতে এমন হবে। সো বেসিক্যালি এই গ্রাফ আর এই গ্রাফের মধ্যে কোনো পার্থক্য নেই, তুমি যদি শুধুমাত্র পজিটিভ পোর্শন নিয়ে চিন্তা করো। এটা যদিও আমার আঁকানো একটা সরলরেখার মতো হয়ে গেছে, এটা কিন্তু সরলরেখা না, এটা কোনো সরলরেখা না, এটাকে পরাবৃত্তাকার শেপ, তাই না, এটা এমন হবে আর কি, ঠিক আছে, এই পোর্শনটুকু এমন হবে, ঠিক আছে, এই পোর্শনটুকু এমন হবে, বুঝতে পারলাম ব্যাপারটা। সো তুমি শুধুমাত্র যখন পজিটিভ পোর্শনে চিন্তা ভাবনা করছো তখন তোমার এই গ্রাফ আর এই গ্রাফ দেখতে তোমার সেম আসবে, অর্থাৎ ইউ যদি 0 না হয় তাহলে এটা হবে, এরকম হবে আর কি। আবার যদি এমন হয় শেপটা যে y সমান হচ্ছে ax মাইনাস bx স্কয়ার, ঠিক আছে, y সমান কত ax মাইনাস bx স্কয়ার, তাহলে এই গ্রাফের শেপ হবে হচ্ছে, তাহলে দেখো কোথায় কোথায় y এর মান 0, তাহলে y এর মান তুমি যদি 0 বসায় দাও, y এর মান যদি 0 বসায় দাও, x এ কমন নাও, তাহলে a মাইনাস bx সমান 0, তাহলে x এর মান 0 অথবা x এর মান কত, x এর মান হচ্ছে কত a বাই b, x এর মান কত a বাই b, কারণ x 0 তে y এর মান 0 আর a বাই b তে, তাহলে এই গ্রাফটা এইরকম আসবে, ঠিক আছে, এই গ্রাফটা এইরকম আসবে, এই গ্রাফটা হবে এমন, ঠিক আছে। সো আমরা ফিজিক্সে শুধুমাত্র আমার এই পোর্শনটুকু কাজে লাগে, এই পোর্শনটুকু কাজে লাগে, ঠিক আছে। সো এটা হচ্ছে y এর মান, এটা কিসের মান, এটা হচ্ছে কি আমার x এর মান, সো ফিজিক্স দেখবে এই পোর্শনটুকু কাজে লাগছে, শুধু দেখবে জাস্ট এতটুকু গ্রাফ, বাট পুরো গ্রাফটা যদি আঁকাও তাহলে এরকম পাবা আর কি, ঠিক আছে। এখন এখানে একটা কনফিউশন তোমাদের হইতে পারে যে ভাই এটা আমি বুঝলাম যে এইখানে 0 আর এইখানে a বাই b, সো আপনি এইভাবে গ্রাফটা আঁকালেন, এটা আপনি কেমনে বুঝলেন, আপনার তো এইরকমও হইতে পারতো গ্রাফটা। আচ্ছা, সো যেটা বলছিলাম যে অনেকের মনে হতে পারে ভাই গ্রাফটা আপনি তো এইভাবেও আঁকাইতে পারতেন চাইলে, ঠিক আছে না, আপনি এভাবে কেন আঁকাইলেন আসলে, তো আসলে এরকমই হবে, এরকম হবে না, এর জন্য আমি এভাবে আঁকাইছি, কারণ এটা যে হবে আর এটা যে হবে না এটা কিভাবে বুঝলাম আসলে। তো চলো এটা হচ্ছে
আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন ভালো বুঝতে পারবো আর কি। ডিফারেন্সিয়েশন একটা কনসেপ্ট আছে ম্যাক্সিমা মিনিমা বলে, অর্থাৎ কোনো একটা ইকুয়েশনের ধর একটা চলকের মান ম্যাক্সিমাম কত হইতে পারে বা মিনিমাম কত হইতে পারে সেটা যখন পড়বো আরো ক্লিয়ার হবে। বাট আপাতত ধরো এটা আমরা জানি না। এরপরেও তুমি দেখো তো এক্স এর মান যদি তুমি বাড়াইতে থাকো, প্রথম দিকে কি হবে, ধর এক্স এর মান তুমি বাড়াচ্ছ, ওয়াই এর মান হয়তো বাড়বে কিছুটা, ঠিক আছে না? কারণ এক্স হচ্ছে এখানে এটা পাওয়ার কত 1, এটা পাওয়ার কত বা এটা পাওয়ার কত 2, তাহলে এক্স এর মান তুমি যদি কিছু একটা বসাও তাহলে দেখবা যে ওয়াই এর মান হয়তো শুরুর দিকে কিছুটা বাড়বে, একটা সময় পর্যন্ত বাড়বে। বাট এরপরে তুমি যত এক্স এর মান বাড়াইতে থাকবা, অর্থাৎ এক্স এর মান ধরো অনেক বড় বড় যদি তুমি নাও, ওয়াই এর মান কি কমে যাবে না, নেগেটিভের দিকে চলে যাবে না? কারণ কি, কারণ হচ্ছে এক্স এর উপর কি আছে, স্কয়ার আছে, আর এটা কি বিয়োগ আকারে আছে। ধর এক্স এর মান তুমি 5 নিলা, 5 এর জন্য তুমি ওয়াই এর মান কি পাচ্ছ, পজিটিভ। কারণ কি, ধর এটা সহগ গুণ আছে, এটা একটা সহগ গুণ আছে। ধর এই সহগের মান 100, এটা মান ধরো 10 মাত্র। তো 5 যদি নাও তাহলে 100 এর সাথে 5 গুণ 500 মাইনাস এটা তো 10, 5 এর উপর স্কয়ার দিলে 25, 25 আর 10 হচ্ছে 250, তাহলে তুমি পজিটিভ মান পাচ্ছ। এক্স এর মান যদি তুমি 6 নাও তাও পজিটিভ পাবা, 7 নিলেও পজিটিভ পাবা। একটা সময় পরে কি পাবো তুমি, 0 পাবা। মানে এভাবে আস্তে আস্তে যখন এক্স এর মান বাড়াইতে থাকবা, এক্স এর মান যখন বাড়াইতে থাকবা তখন দেখবো এই অংশটুকু অনেক দ্রুত বাড়বে। বাট এটা কি ওই হারে বাড়বে না, কারণ এর পাওয়ার কি আছে, এক্স স্কয়ার আছে। ব্যাপারটা বুঝাতে পারছি? তাই এটা পাওয়ার অনেক দ্রুত বাড়বে। তো বাড়তে বাড়তে একসময় কি এটা কি মাইনাস আছে না, এই জিনিসটা কি করে দেবে, নালিফাই করে ফেলবে, জিরো করে ফেলবে এটাকে। এরপরে তুমি যত এক্স এর মান বাড়াইতে থাকবে আস্তে আস্তে কি নিচের দিকে যাইতে থাকবে, আস্তে আস্তে নিচের দিকে যাইতে থাকবে, নেগেটিভ হবে। আবার তুমি যদি প্রথমে এক্স এর মান যদি নেগেটিভ নিতা তাহলে এটা তো পুরো জিনিসটা নেগেটিভ হইতোই, কারণ এক্স এর মান নেগেটিভ হলে এটাও নেগেটিভ, এই অংশটুকু কি অবশ্যই নেগেটিভ, কারণ সামনে একটা কি আছে, বিয়োগ আছে। আলটিমেটলি এক্স এর মান যদি নেগেটিভ নাও তাহলে তো নেগেটিভ পাবাই, আর পজিটিভও যদি তুমি নাও কিছুক্ষণ সময় তুমি পজিটিভ পাবা, এরপরে কি তুমি বাকিটা সময় নেগেটিভ পাবা। সো তুমি দেখো তো এর জন্য এই গ্রাফটা কি সত্য হবে না, কারণ এই গ্রাফটা কি বলছে, এক্স এর মান যখন নেগেটিভ ওয়াই এর মান কি তখন পজিটিভ, তো এটা তো হবে না, এটা তুমি বুঝতেই পারছো। এর জন্য কি গ্রাফটা কি আসলে এরকম হবে না। এই গ্রাফটা কেমন হবে, এই গ্রাফটা হবে হচ্ছে এইরকম। সো আমি বুঝাইতে পারছি। এই হচ্ছে মোটামুটি কি পরাবৃত্তাকার শেপ, পরাবৃত্তাকার গ্রাফ, ঠিক আছে। সো পরাবৃত্তের ক্ষেত্রে মাথায় রাখবা এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে যে কোনো একটার পাওয়ার 2 থাকবে আর কি, হ্যাঁ, আইদার এক্স অথবা ওয়াই, যে কোনো একটির পাওয়ার, ঠিক আছে, যে কোনো একটির পাওয়ার কত হবে, 2 হবে, আর অপরটির কত হবে, 1 হবে, অপরটির হবে হচ্ছে 1। ওকে, এটাকে তোমাকে মাথায় রাখা লাগবে। আচ্ছা, এবার পরবর্তী যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত আসলে কেমন, ঠিক আছে, উপবৃত্ত। সো আমরা কি কি পড়লাম চলো একটু দেখে আসি। আমরা প্রথমে হচ্ছে পড়লাম সরলরেখা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, আমাদের ফিজিক্সের জন্য খুবই বেশি লাগবে সরলরেখা। এরপর আমরা পড়লাম হচ্ছে বৃত্ত, যেটা আমাদের কম লাগে। পরাবৃত্ত খুব বেশি পরিমাণে লাগে, অনেক গ্রাফের মধ্যে তুমি দেখবে একটার সাথে একটা সম্পর্ক, এমন বর্গের সমানুপাতিক। সো এরকম যত ধরনের বর্গের সমানুপাতিক আছে সবগুলা গ্রাফের জন্য আমাদের কি পরাবৃত্তাকার শেপ হবে, সবগুলা গ্রাফ কি হবে, পরাবৃত্তাকার শেপ হবে। কখনো কখনো যদি বর্গমূলও থাকে, রুট ওভার, বর্গমূলের জন্য কিন্তু পরাবৃত্তাকার শেপ আসে। কিভাবে পরাবৃত্তাকার শেপ আসে চলো সেটাও একটু ব্যাখ্যা করি। যেমন ওয়াই স্কয়ার সমান হচ্ছে কে এক্স আছে, ঠিক আছে না। সো আমি ওয়াই সমান কি লিখতে পারতাম, কনস্ট্যান্ট ইনটু রুট ওভার এক্স লিখতে পারতাম। বুঝতে পারছো, ওয়াই সমান কি লিখতে পারতাম, বা এইটাকে জাস্ট হচ্ছে তুমি চিন্তা করো, এইটাই হচ্ছে কি, জাস্ট আমরা একটা লাইন যদি লিখি তাহলে ওয়াই সমান কি একটা কনস্ট্যান্ট ইনটু কত, রুট ওভার এক্স। বুঝতে পারছো, তাহলে বর্গমূলের সমানুপাতিকও যদি হয় তাহলে কি পরাবৃত্তাকার শেপ আসবে। ওকে, আচ্ছা এবার পর হচ্ছে আমরা উপবৃত্ত। উপবৃত্তের একটা আদর্শ সমীকরণ হচ্ছে দেখতে এমন যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান হচ্ছে 1। অর্থাৎ এখানে এক্স এর স্কোয়ার মানে এখানেও কি থাকে, এখানে এক্স স্কোয়ার থাকে, এখানে ওয়াই স্কোয়ার থাকে, ঠিক আছে, এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার থাকে। বাট এদের সহগ, এদের সহগ কি না, সেম না, এদের সহগ সেম না, এদের সহগ কি থাকে না, সেম থাকে না। বাট বৃত্তর ক্ষেত্রে কি থাকে, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, এদের যে সহগগুলো ছিল এগুলো কি ছিল, সেম ছিল। বাট এটা কি হবে না, সমান হবে না। এরকম যদি হয় এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত পদ থাকবে, অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এরকম যদি হয় তাহলে এটাকে উপবৃত্তের সমীকরণ হবে আর কি, ঠিক আছে, একটা উপবৃত্তের সমীকরণ হবে। আচ্ছা, একটা উপবৃত্ত দেখতে কেমন হয়, একটা উপবৃত্ত দেখতে অনেকটাই বৃত্তের মতো, ঠিক আছে, মানে বৃত্তের আরেকটা ভাই আর কি।
একটা উপবৃত্ত দেখতে অনেকটাই একটা বৃত্তের মতো, এই যে এই আকৃতির একটা শেপ হচ্ছে একটা উপবৃত্ত, ঠিক আছে, এই আকৃতির শেপ হচ্ছে একটা উপবৃত্ত। তাহলে এই যে এই পর্যন্ত আসলে এ নির্দেশ করে, আর এটাকে কি নির্দেশ করে, বি নির্দেশ করে, ঠিক আছে, এই অংশটুকু কি বি কে নির্দেশ করবে, এটা হচ্ছে বি, এতটুকু এ নির্দেশ করে। সো এই যে এটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার। এখন দেখো তুমি জাস্ট এখান থেকে সিম্পলিফাই এরকম লিখতে পারতা না? তুমি যদি এটা লসকেও করে দিতা তাহলে এটা পাইতো যে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইজিক্যাল হচ্ছে 0 পাইতা। তাহলে দেখো এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার তাদের যে সহগ এগুলো কি সেম? সেম না, ঠিক আছে, এগুলো কি না, সেম না। ওকে, এটা আর কি বলছিলাম। আচ্ছা, এখন এই ধরনের গ্রাফ আসলে আমি ফিজিক্সে দেখতে পাবো কিনা? হ্যাঁ, ফিজিক্সে একটা সমীকরণ আছে, এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতির মধ্যে যখন আমরা পড়বো সামনে একটা সমীকরণ, ঠিক আছে, এই সমীকরণটা দেখতে হচ্ছে এমন, ঠিক আছে, জাস্ট 1 মিনিট। এই সমীকরণটা দেখতে হচ্ছে এমন যে ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সো ওমেগা কি এটা বোঝার দরকার নেই, ধরে নাও এটা একটা কনস্ট্যান্ট, এই একটা কনস্ট্যান্ট, গ্রাফ হচ্ছে ভি বনাম এক্স এর, গ্রাফ হচ্ছে ভি বনাম কিসের, এক্স এর গ্রাফ। এটাকে দেখে কি কোনোভাবে মনে হচ্ছে এটা একটা উপবৃত্ত হবে? দেখে মনে হচ্ছে না, তাই না? যে এটার সাথে এটা তো কোনো মিলই নাই চেহারা। বাট চলো আমরা একটা কাজ করি, এটা স্কোয়ার করে দাও। তাহলে ভি স্কোয়ার সমান কি লিখতে পারবো, ওমেগা স্কোয়ার, এটা কত হবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে না? এবার একটা কাজ করো, এটা ভাগ করে দাও, ওমেগা স্কোয়ার ভাগ করে দাও, তাহলে এটা হবে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। ওকে, এটাকে ওমেগা বলে আর কি, আই হোপ জানো, না জানলে একটু জেনে রাখো, এটা হলো ওমেগা, ডাব্লিউ না, ঠিক আছে, এটা হলো ওমেগা। আর এটা হচ্ছে কত, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। একটা কাজ করো, এটাকে পাশে নিয়ে আসো, তাহলে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই 1, ঠিক আছে না, সমান কত, এ স্কোয়ার। বাট এই পাশে এ স্কোয়ার থাকা যাবে না, এই পাশে 1 থাকতে হবে, ঠিক আছে, গ্রাফের মধ্যে এই পাশে 1 থাকতে হবে। সো এ স্কোয়ার সবাইকে ভাগ করে দিও, তাহলে এটা হবে ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে না, এটা এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার সমান হচ্ছে 1। এই যে দেখো তো, এখন তোমার কাছে এটা কি একটা পরিচিত শেপ হয়ে গেছে না, উপবৃত্তের একটা পরিচিত শেপ হয়ে গেছে না? তাহলে এটা কি একটা উপবৃত্তের সমীকরণ, বুঝতে পারছো? সমীকরণ কার কার, ভি আর এক্স এর মধ্যে। তাহলে গ্রাফটা চলো আঁকাই ফেলি। ওকে, আমাদের গ্রাফ আঁকাইতে এখন পারবো। ওকে, সো এই গ্রাফটা হবে একটা উপবৃত্তের গ্রাফ, এই যে উপবৃত্তের গ্রাফ। বাট এই যে উপবৃত্তের যে গ্রাফ হবে এটা বোঝার থেকেও বেশি বোঝা ইম্পর্টেন্ট হচ্ছে এই পয়েন্টের মানে মান কত, এই পয়েন্টের মান কত, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে, কোন পয়েন্টের মান কত। তাহলে এই গ্রাফের একদিকে ছিল ভি, এটা হচ্ছে ভি, আর এই দিক বরাবর ছিল হচ্ছে এক্স, ঠিক আছে, খুব ভালো মতো বুঝো। তাহলে এক্স স্কোয়ার, তাহলে যার নিচে যেটা থাকবে ওই বরাবর সে মানটা পাওয়া যায়, অর্থাৎ এটা কি এক্স ছিল, এটা কি ছিল, ওয়াই ছিল, তাই না? তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ছিল, তখন এটা কি এর মান, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এটা কি বি এর মান। তাহলে এবার দেখো ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তার মানে ভি বরাবর যে মানটা তুমি পাবা, এই যে মানটা তুমি পাচ্ছ, এটা কিসের মান পাবা, ওমেগা এর মান পাবা। আর এক্স বরাবর যে মানটা পাবা, এই মানটা কিসের মান পাবা, এর মান পাবা। এই মানটুকু কিসের মান, এর মান, বুঝতে পারছো? এই মানটুকু কিসের মান, এর মান। তাহলে আমাকে যদি বলা হয় যে এই দূরত্বটুকু কত দূরত্ব, এই দূরত্বটুকু আসলে এ পরিমাণ দূরত্ব, বাট এখানে ভি মান হচ্ছে বেগ, এই বেগের মান কত, এই বিন্দুতে বেগের মান কত, ওমেগা এ। আমাকে যদি বলে এই বিন্দুতে বেগের মান কত, তাহলে 0, ঠিক আছে না, এই বিন্দুতে বেগের মান কত, 0। কেন ভাইয়া 0 কেন? খুব ভালো মতো দেখো, এখানে তো বেগের মান তো 0, ভি তো ওয়াই অক্ষ বরাবর, এটা তো এক্স অক্ষের উপরে 0, এই বিন্দুতে বেগের মান কত, 0, এই বিন্দুতে বেগের মান কত, ওমেগায়, এই বিন্দুতে বেগের মান কত, তাহলে এটা হবে মাইনাস ওমেগায়। ব্যাপারটা বুঝাতে পারছি? এই হচ্ছে কি আমাদের উপবৃত্তাকার গ্রাফ। তাহলে যদি কোনো একটা দেখো সমীকরণ এরকম চলে আসে তাহলে কি বুঝবো, এটাকে উপবৃত্ত। আচ্ছা, একদম লাস্ট অধিবৃত্ত, এটাও অনেক বেশি পাবা তুমি ফিজিক্সে, সব থেকে বেশি পাবা তুমি 3টা গ্রাফ, স্ট্রেট লাইন, সরলরেখা, পরাবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে। আবার বলি, সরলরেখা পাবা, পরাবৃত্ত পাবা, অধিবৃত্ত পাবা। অধিবৃত্ত খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, অধিবৃত্ত, ঠিক আছে। অধিবৃত্ত আসলে কেমন, হ্যাঁ, অধিবৃত্ত আসলে দেখতে কেমন, অধিবৃত্ত দেখতে কেমন এটা বোঝার আগে আমরা অধিবৃত্তের একটা শেপ দেখে আসি, সমীকরণ দেখে আসি। অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এক্স এবং ওয়াই তাদের সম্পর্ক কেমন হবে, ব্যস্তানুপাতিক হবে, ঠিক আছে, এদের সম্পর্ক কেমন হয়, ব্যস্তানুপাতিক হয়। এন্ড এখানে
একটা পাওয়ার থাকতে পারে, নাও থাকতে পারে, বাট মাথায় রেখো এখানে যে পাওয়ারটা এটা অবশ্যই হ্যাঁ গ্রেটার দেন জিরো, মানে জিরো থেকে বড় কিছু একটা, জিরো থেকে ছোট না। কারণ জিরো থেকে যদি ছোট হয় তাহলে এটা কিন্তু বেসিক্যালি ব্যস্তানুপাতিক না। ধরো জিরো থেকে ছোট মানে কত, জিরো থেকে ছোট মানে ধরো নেগেটিভ, ধরো নেগেটিভ টু ধরে নিলাম, তাহলে ওয়াই সমান হচ্ছে নেগেটিভ টু ধরে নিলাম। সো নেগেটিভ টু মানে তো আমি লিখতেই পারতাম হচ্ছে ওয়াই বাই এক্স ইনভার্স টু মানে কত, ওয়ান বাই এক্স স্কোয়ার না, তাহলে এক্স স্কোয়ার উপরে চলে যাইতো, তাহলে ওয়াই সমান বলতে এক্স স্কোয়ার হয়ে যাইতো। তাহলে এইটা তো হচ্ছে পরাবৃত্তাকার গ্রাফ, পরাবৃত্তের গ্রাফ, ঠিক আছে না, এটা পরাবৃত্তের গ্রাফ। তাহলে আমাদের এখানে মাথায় রাখতে হবে এখানে এন এর যে পাওয়ারটা এটিকে ওয়ান মানে জিরো থেকে বড় হইতে হবে, নেগেটিভ না, জিরো থেকে বড় হইতে হবে, তাহলে সেটি কি হবে, একটা অধিবৃত্তাকার গ্রাফ হবে, ঠিক আছে, অধিবৃত্তাকার গ্রাফ। অথবা এক্স সমানুপাতিক যদি ওয়াই নাও, এটাও সেম লজিক আসলে মেনে চলবে। হ্যাঁ, এই দুইটা আসলে সেম জিনিসই নির্দেশ করে, ঠিক আছে। সো নরমালি ওয়াই সমানুপাতিক সামথিং হয়, আমরা চিন্তা করি। আচ্ছা, সো এটা কি হবে, অধিবৃত্তাকার শেপ হবে। এখন এটা একটা নাম আছে, যদি এন এর মান 1 হয় তাহলে ওয়াই সমানুপাতিক 1 বাই এক্স, তার মানে এক্স এর সাথে ওয়াই কি মানে ব্যস্তানুপাতিক না, ব্যস্তানুপাতিক হয়ে যাবে। সে ব্যস্তানুপাতিক হয়ে গেলে যে গ্রাফটা আসবে এটাকে বলে আয়তাকার অধিবৃত্তাকার। গ্রাফটার নাম হচ্ছে আয়তাকার অধিবৃত্তাকার, ঠিক আছে, অধিবৃত্তাকার রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই গ্রাফটা আসে হচ্ছে এমন, এই যে এমন, ঠিক আছে, অর্থাৎ এইদিকে এক্স আর এইদিকে ওয়াই। গ্রাফটা দেখে মনে হয় যে ওয়াই এর দিকে মিলে যাবে, এই পাশটা দেখে মনে হয় কি এক্স এর দিকে মিলে যাবে, বাট এক্স এর ক্লোজ যাইতে থাকবে, বাট কখনো এক্স এর সাথে মিলবে না, এটা মাথায় রেখো। সে এক্স এর দিকে যাইতে থাকবে বাট সে কখনো কি এক্স এর দিকে মিলবে না। এটা তুমি যত বড় করবে এদিকে আস্তে আস্তে অসীমের দিকে চলে যাবে, এদিকে আস্তে আস্তে অসীমের দিকে যাবে, বাট এটা কখনোই কখনোই এটা মিলবে না এক্স বিন্দুতে বা ওই অক্ষে। কারণ তুমি দেখো এক্স এর মান যদি জিরো হয়ে যায় ওয়াই এর মান কত হয়ে যাবে, অসীম, যেটা পসিবল না। মানে ওয়াই এর মান তাহলে যদি অসীম হয় তাহলে এক্স এর মান জিরো হবে, ঠিক আছে না। কারণ এক্স এর মান জিরো আমি মিলাতে যাচ্ছি, মানে ওয়াই অক্ষে টাচ করবে কখন, যখন ওয়াই এর মান অসীম হয়ে যাবে। এক্স এর মান জিরো হবে তখন ওয়াই এর মান অসীম। আবার ধরো আমি ওয়াই এর মান জিরো যাচ্ছি, অর্থাৎ এক্স অক্ষে কখন টাচ করবে, ওয়াই এর মান যদি জিরো হইতে হয় তাহলে এক্স এর মান কি হতে হবে, অসীম। তাহলে এটা এক্স ওয়াই অক্ষে টাচ করবে কোথায় গিয়ে, অসীমে গিয়ে, অনেক দূরে গিয়ে, তাই না। সো এটা কি কখনো আসলে টাচ করে না। সো এই গ্রাফটা আসলে এটা হচ্ছে একটা অংশ, হ্যাঁ, আর এদিকে সেম আর একটা অংশ এই পাশে আছে মিরর, ঠিক আছে। এই পাশটা তোমার দেখতে যেমন, মানে এই গ্রাফটা হচ্ছে এমন, একটা পাশ এইরকম থাকে আর একটা পাশে এইরকম, ঠিক আছে। বাট আমরা এইটাকে আমরা নেগলেক্ট করি, আমরা ফিজিক্সে আমরা কখনোই অন্য কোনো চতুর্ভাগের গ্রাফ আসলে আমরা নিই না, আমাদের শুধুমাত্র একটা চতুর্ভাগের গ্রাফই লাগে, ঠিক আছে। সো ফিজিক্সে জাস্ট এতটুকু মাথা রাখতে পারলেই হবে, এই গ্রাফটা হচ্ছে কি একটা অধিবৃত্তাকার গ্রাফ, এই গ্রাফটা কি একটা অধিবৃত্তাকার গ্রাফ, আয়তাকার মানে অধিবৃত্তাকার, ঠিক আছে, এটা বলি আয়তাকার অধিবৃত্তাকার। কেমন, এখানে কি ওয়াই সমানুপাতিক কত 1 বাই এক্স স্কয়ার। এখন যদি পাওয়ার অন্য কিছু থাকে তখন সেটা আয়তাকার অধিবৃত্তাকার হবে না, বাট সেটার গ্রাফও কিন্তু কি হবে, অধিবৃত্তাকারই হবে। না, দুইটার মধ্যে পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে ধরো এই জায়গাতে, এই গ্রাফটার ধরো এমন, আর আরেকটা গ্রাফ হয়তো বা এমন হবে। দেখো তো এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য কোন জায়গাতে, ঠিক আছে। এই দুইটা গ্রাফের মধ্যে পার্থক্য হচ্ছে একটাতে ঢাল কম, এটা কি ঢাল কম, এটা কি ঢাল কি বেশি, তাই না। আর আরেকটা আঁকাই দেই, এটা ঢাল আরো ভালো বুঝতে পারবো, এই এটা ঢাল দেখো কত আরো বেশি, ঠিক আছে, এটা ঢাল কত আরো বেশি, ঢাল আমরা আগে বুঝতে পারছি, যদি এখানে ঢাল গিয়ে প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, বাট এই যে কোন একটা মুহূর্তে যদি ঢাল বের করি তাহলে দেখো এটা ঢাল যে চেঞ্জ হওয়ার যে রেট, এটা কিন্তু অনেক বেশি ঢাল চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা ঢাল কি খুবই মানে মাঝারি, এটা কি ঢাল কি খুবই স্লোলি কি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। ঢাল মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে আর কি। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, তাহলে এই সবগুলো হচ্ছে y টু দি পাওয়ার 1 বাই এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা, বাট এখানে হয়তো ধরো n এর মান 1, ঠিক আছে, n এর মান যদি 1 হয় তাহলে এটা y সমানুপাতিক 1 বাই এক্স, বাট এখানে হয়তো বা n এর মান 1 এর থেকে বড়, ঠিক আছে, এখানে ধরো n এর মান কত 1.5, বাট এখানে হয়তো বা n এর মান কত 2, ঠিক আছে, এটার জন্য হয়তো বা n এর মান কত 2। কারণ n এর মান যত বেশি হবে এই গ্রাফটা বা এই ঢালটা কি তত বেশি হবে, ঠিক আছে। তোমার কাছে দুইটা গ্রাফ আছে, একটা গ্রাফ এইরকম, একটা গ্রাফ এইরকম, তো তুমি বুঝবা যে এখানে n এর মান হচ্ছে কম, এটার n এর মান হচ্ছে বেশি, ঠিক আছে, এই ঢাল দেখে বুঝবা। হ্যাঁ, ঢাল মানে কি ঢাল চেঞ্জ হওয়ার রেট, ঠিক আছে। এখানে দেখো কোন একটা দুইটা বিন্দু নাও, আবার একটা বিন্দু নাও,
এখানে দেখো কি কম চেঞ্জ হচ্ছে, ঢালটা কি কম, এটাকে ঢালটা কি অনেক বেশি। তো ঢাল দেখে আমরা এই জিনিসটাকে বুঝতে পারবো আর। মানে কে কোনটা কি মানে কত গুণ খাড়া আর কি, ঠিক আছে, এটা বলে কত গুণ খাড়া। তো এই ধরনের যদি কোনো গ্রাফ সমীকরণ তুমি দেখো তাহলে দেখবে ঠিক অধিবৃত্তাকার সমীকরণ, ঠিক আছে। তো আমি তোমাকে একটা ইয়া দেখাই, আমি তোমাকে বলে দিলাম একটা গ্যাস, ঠিক আছে, একটা গ্যাস, গ্যাসের অণুগুলো আছে এই যে এটা হচ্ছে পিস্টন। তো এটাকে যখন নিচে নামাবো, এটা যখন নিচে নামাবো তখন কি হবে, এটা ভলিউম কমে যাবে, বাট এটার প্রেশার কি বাড়বে, ভলিউম কমে যাবে, প্রেশার কি বাড়বে। তো এটিকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে, একটা বাড়লে কি আরেকটা কমে যায়, একটা বাড়লে কি আরেকটা কমে যায়, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এটা গ্রাফ কেমন আসবে, আমার যদি বলে গ্রাফ আঁকাই দাও, তাহলে গ্রাফ আসবে এই যে অধিবৃত্তাকার শেপ, ঠিক আছে না, গ্রাফ আসবে কেমন অধিবৃত্তাকার শেপ। এখন কোনো একটা কারণে লেটসে আমাকে বলে দিল যে কোনো একটা কারণে আমাদের চাপ চলে আসে হচ্ছে 1/v⁴, ধরো 1.4, এই টাইপের গ্রাফ চলে আসে, এটার জন্য গ্রাফ আঁকাই দেখাও। তাহলে আমি বলবো যে এটার জন্য গ্রাফ আরো এমন হবে, অথচ এটা গ্রাফ হওয়ার কথা ছিল কি এমন, ঠিক আছে না, মানে কম খাড়া হওয়ার কথা ছিল। আচ্ছা জাস্ট 1 মিনিট, এটা হয়তো এমন হওয়ার কথা ছিল হলুদটা, ঠিক আছে, হলুদ গ্রাফের মতো হওয়ার কথা ছিল যদি কি হইতো পি সমানুপাতিক ভি, এটার গ্রাফ হচ্ছে এমন আসবে, এর পাওয়ার কি আছে একের থেকে বেশি আছে। তো পাওয়ার যত বাড়তে থাকবে এটা ঢাল তত কি বাড়তে থাকবে, ঠিক আছে, তত বেশি খাড়া হইতে থাকবে। বাট মূল কথা হচ্ছে এগুলাই, ঠিক আছে। তো এই পর্যন্ত বুঝে গেলে আই হোপ আমাদের এই অংশটুকু ডান। দেখবা এই জিনিসগুলো ফিজিক্সে বা তোমাদের গ্রাফে প্রত্যেকটা জায়গাতে অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে, অনেক বেশি কাজে লাগবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, ইনশাল্লাহ সবার সাথে পরবর্তী ক্লাস ক্যালকুলাস নিয়ে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।